ওকে, সাউন্ড ক্লিয়ার কিনা? এখন সাউন্ড আছে কিনা? সাউন্ড এখন আছে কিনা একটু কাইন্ডলি রিপ্লাই করবা, সবাই একটু কমেন্ট করো প্লিজ। সুবর্ণা তুলি, ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা তো জোহরা, হ্যাঁ আজকে লাস্ট ক্লাস। সাউন্ড এখন ক্লিয়ার কিনা? ওকে, সাউন্ড ক্লিয়ার কিনা? এখন সাউন্ড আছে কিনা? ভয়েস এখন কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম ফারিয়া ফাইজা। সাউন্ড ঠিক আছে তাই তো? ওকে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা শুরু করি ক্লাস নাকি? হ্যাঁ, আজকে আমরা লাস্ট ক্লাস করব। শুরু করি তাহলে আমরা, যেহেতু সাউন্ড ক্লিয়ার আছে, সব কিছু ওকে আছে, আমরা শুরু করি। ওয়ালাইকুম আসসালাম নাসরিন আরাফাত। ঠিক আছে, আমাদের প্রিন্সিপালস অফ ফাইন্যান্স এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিংয়ের আজকে শেষ ক্লাস, 4 নম্বর ক্লাস। এর আগে 3টা ক্লাস হয়েছে আমাদের এই চ্যাপ্টারের, 3টা ক্লাসই কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে লাইভ দেওয়া আছে, ফেসবুক পেজে লাইভ দেওয়া আছে। অর্থাৎ আমাদের যে বিবিএ ভিশন যে ফেসবুক পেজ আছে, এই পেজে তুমি লাইভ পাবা ক্লাসগুলো। তো যদি আজকে কেউ নতুন জয়েন করে থাকো, আজকে তোমার যদি এরকম নতুন ক্লাস ফার্স্ট হয়ে থাকো, আজকে তুমি অবশ্যই এর আগের 3টা ক্লাস তুমি করে আসবা। একটু স্ক্রল করলে তুমি নিচের দিকে পাবা ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3, 3টা ক্লাসে তুমি পেয়ে যাবা। সো ওখান থেকে ক্লাসগুলো করে আসবা, তারপরে এটা করলে তোমার জন্য সহজ হবে। ঠিক আছে, তারপরেও হ্যাঁ তুমি জয়েন থাকো, ক্লাস করো, ইনশাআল্লাহ যতটুকুনি বোঝানোর সুযোগ আছে বোঝাই দিব। আচ্ছা, সো ক্যাপিটাল বাজেটিংয়ের আমি তোমাদেরকে, যদি আমি 1 মিনিটের মধ্যে আমরা পুরো বিষয়টা আমরা যদি একটু রিভিউ করি যে ক্যাপিটাল বাজেটিংটা আসলে কি। ক্যাপিটাল বাজেটিং হলো হচ্ছে একটা টেকনিক, একটা কৌশল। কিসের কৌশল? আমরা যখন কোনো একটা মূলধনে, একটা ব্যবসায়ের কোনো একটা মূলধনে টাকা বিনিয়োগ করব, হতে পারে সেটা একটা নতুন, মনে করো তুমি একটা নতুন বিজনেস স্টার্ট করবা, হতে পারে তুমি একটা তোমার ব্যবসায়ের জন্য তুমি একটা যন্ত্রপাতি কিনবা, হতে পারে তুমি একটা আসবাবপত্র কিনবা, একটা ডেলিভারি ট্রাক কিংবা একটা ভেহিকল কিনবা। তুমি যে কোনো কিছু করার আগে আমাদের সেই বিনিয়োগটা আমাদের জন্য যথার্থ হবে কিনা, এই বিনিয়োগটা করা আমার জন্য উচিত হবে কিনা, তার মানে বিনিয়োগের পূর্বে ওই বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ, যে এই বিনিয়োগটা যে আমি করতেছি, এই বিনিয়োগটা করাটা আমার জন্য উচিত হবে কিনা, এটাই হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। সরি। তো ক্যাপিটাল বাজেটিংয়ে তাহলে আমার খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে 2টা টপিকস, 2টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথম টপিকস কি, যে আমি যে প্রজেক্টে বিনিয়োগ করব, যে ধরে নাও তুমি একটা ভেহিকল কিনবা, তুমি ধরে নাও একটা ডেলিভারি ট্রাক কিনবা 10 লাখ টাকা দিয়ে, তাহলে আমি কত টাকা বিনিয়োগ করব, এটা হচ্ছে আমার প্রথম ইম্পর্টেন্ট এলিমেন্ট। সেটা হচ্ছে আমি কত টাকা বিনিয়োগ করব। যে টাকা বিনিয়োগ করব, ক্যাপিটাল বাজেটিংয়ের ভাষায় ওটাকে আমরা বলে থাকি এনসিও, নেট ক্যাশ আউটফ্লো। তাহলে একটা বিনিয়োগ করার পূর্বে তোমাকে ডিসিশন নিতে হবে যে এই বিনিয়োগটা আমার জন্য করা উচিত হবে কিনা। তাহলে বিনিয়োগ মনে করো আমি করলাম, বিনিয়োগ করে দিলাম। বিনিয়োগের আগে তোমাকে, বিনিয়োগ করার আগে তাহলে আমি ডিসিশন নিলাম যে হ্যাঁ আমি বিনিয়োগ করব। তাহলে আমার বিনিয়োগে কত টাকা যাচ্ছে? 10 লাখ টাকা। এটাকে আমরা বলি এনসিও। যে টাকা আমি বিনিয়োগ করি, যে টাকা আমার প্রজেক্টে ইনভেস্টমেন্ট করতে হয়, এটাকে আমরা বলি নেট ক্যাশ আউটফ্লো বা এনসিও।
এখন বিনিয়োগ করার পরে ওখান থেকে আমার যেটা রিটার্ন আসবে সেটাকে আমরা বলি হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স অথবা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তার মানে আমি 10 লাখ টাকা যদি আমি রিটার্ন মানে ইনভেস্ট করি, সেখান থেকে আমার আগামী মনে করো 10 বছরে এই প্রজেক্ট থেকে আমার প্রতি বছর কত টাকা ইনকাম হতে পারে। এই প্রজেক্ট থেকে আগামী 10 বছর প্রতি বছর মনে করো 1 লাখ টাকা করে ইনকাম হতে পারে এই প্রজেক্ট থেকে। তাহলে এই যে ইনকামটা, এই ইনকামটাকে আমরা বলতে পারি ক্যাশ ইনফ্লো বিফোর ট্যাক্স অথবা ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স। সো ক্যাশ ইনফ্লো বিফোর ট্যাক্স মানে ট্যাক্স দেওয়ার পূর্বের ইনকাম, আর ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স মানে ট্যাক্স দেওয়ার পরের ইনকাম। বাট আমাদের লাগে হচ্ছে ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স। তার মানে আমাদের এই ক্যাপিটাল বাজেটিং করার জন্য দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে দুইটা জিনিসের মধ্যে একটা হচ্ছে NCO মানে নেট ক্যাশ আউটফ্লো, আর একটা হচ্ছে CFAT ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স। এখন তোমার প্রশ্নে যদি কখনো ক্যাশ ইনফ্লো বিফোর ট্যাক্স দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকবে আমার প্রশ্নে ক্যাশ ইনফ্লো বিফোর ট্যাক্স। সো ক্যাশ ইনফ্লো বিফোর ট্যাক্স যদি দেওয়া থাকে তাহলে আমাকে সেই ক্যাশ ইনফ্লো বিফোর ট্যাক্স থেকে আফটার ট্যাক্স ক্যালকুলেশন করে তারপরে আমাকে ম্যাথ করতে হবে। এটা একটু মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? সো এটা আমরা বুঝবো নেক্সটে। এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কিনা, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এটা যদি ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হাও ন্যাশনাল বা সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হাও তাহলে তোমাদের নেক্সট এটা আছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আজকে তোমাদের রুটিন অনুযায়ী হয়তো বা স্ট্যাটিস্টিক্স কথা বলা ছিল, স্ট্যাটিস্টিক্স ক্লাসটা আগামী সপ্তাহ থেকে শুরু হবে, অর্থাৎ আগামী বুধবার থেকে ইনশাল্লাহ শুরু হবে, ঠিক আছে? আগামী বুধবার, আজকে এটা শেষ হয়ে যাওয়ার পরে আগামী বুধবার থেকে স্ট্যাটিস্টিক্সের ক্লাসটা শুরু হবে। ওকে, তাহলে মনে রাখবো ক্যাপিটাল বাজেটিং করার জন্য আমার দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, কত টাকা আমি ইনভেস্ট করছি অর্থাৎ NCO, আর সেই প্রজেক্ট থেকে কত টাকা আমার আসবে, কত টাকা ইনকাম হবে সেটাকে আমরা বলবো CFAT। তাহলে CFAT ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স ইনকাম। এই CFAT যদি সরাসরি প্রশ্নে দেয়া থাকে তাহলে আমরা সেটা নিয়েই কাজ করব। যদি CFAT না দিয়ে CFBT দেওয়া থাকে তাহলে CFBT থেকে CFAT আমাদেরকে বেরো করতে হবে। তাহলে আজকে আমরা কি টাইপের ম্যাথ করবো? আজকে একটু আমরা নতুন টাইপের ম্যাথ করবো। এর আগে আমরা কয়েকটা ম্যাথ কমপ্লিট করেছি। আজকে আমরা যে ম্যাথটা করব প্রবলেম নাম্বার এই যে প্রবলেম নাম্বার 6, প্রবলেম নাম্বার 6, এই ম্যাথটা আমরা করবো। সবাই ভালো করে খেয়াল করবো কি বলছে। বলছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ এ প্রজেক্ট, একটা প্রজেক্টের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইজ টাকা 5 লাখ। একটা প্রজেক্টের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 5 লাখ টাকা। একটা প্রজেক্টের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 5 লাখ টাকা। দ্য এক্সপেক্টেড অ্যানুয়াল ইকুয়াল ক্যাশ ইনফ্লো ওভার দ্য নেক্সট 5 ইয়ার্স লাইফ ইজ টাকা 1,50,000। তাহলে খেয়াল করো, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে প্রাথমিক বিনিয়োগ অফ এ প্রজেক্ট, একটা প্রজেক্টের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 5 লক্ষ টাকা। তার মানে যে প্রজেক্টটা আমরা সিলেক্ট করছি এই প্রজেক্টে বিনিয়োগ করতে হবে 5 লাখ। বিনিয়োগকে কি বলি আমরা? একটু সবাই রিপ্লাই করবা। বিনিয়োগকে আমরা কি বলবো? ক্যাপিটাল বাজেটিং এর ভাষায় বিনিয়োগকে কি বলবো? NCO। তাহলে NCO 5 লাখ টাকা আমরা কিন্তু পেয়ে গেলাম যেটা বিনিয়োগ করব। এরপরে বলছে দ্য এক্সপেক্টেড অ্যানুয়াল ইকুয়াল ক্যাশ ইনফ্লো। দেখো আশা করা হচ্ছে মানে প্রত্যাশিত বাৎসরিক, অ্যানুয়াল মানে প্রতি বছর, ইকুয়াল মানে সমান, ক্যাশ ইনফ্লো সমান, ক্যাশ ইনফ্লো মানে সমান আয়, ওভার দ্য নেক্সট 5 ইয়ার মানে আগামী 5 বছর, আর 1,50,000 টাকা প্রতি বছর 1,50,000 টাকা করে ইনকাম হবে। কর্পোরেট ট্যাক্স রেট ইজ 40%। ক্যালকুলেট পে ব্যাক পিরিয়ড অ্যান্ড NPV। পে ব্যাক পিরিয়ড নির্ণয় করতে বলছে এবং NPV নির্ণয় করতে বলছে, অ্যাজিউমিং দ্য ডিসকাউন্ট রেট ইজ 12%, 12% ডিসকাউন্টেড। তার মানে বলছে যে এই প্রজেক্টে, একটা প্রজেক্টের চিন্তা ভাবনা করা হচ্ছে যে প্রজেক্টের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 5 লাখ টাকা, মানে NCO হচ্ছে 5 লাখ টাকা। আর এই প্রজেক্টে যদি আমি টাকা বিনিয়োগ করি 5 লাখ টাকা, তাহলে আগামী 5 বছর এই যে 5 বছর এই প্রজেক্ট থেকে প্রতি বছর, দেখো অ্যানুয়াল ইকুয়াল ক্যাশ ইনফ্লো, প্রতি বছর সমান মানে প্রতি বছরই 1.5 লক্ষ টাকা করে ক্যাশ ইনফ্লো হবে। আচ্ছা দেখো সমান আর অসমান বিষয়টা কেমন? আমরা এর আগে যে ম্যাথগুলো করছি, যেমন এর আগে যে ম্যাথটা করছি, এই যে দেখো
এখানেও আমার কিন্তু একটা বিনিয়োগ ছিল, এখানে আমার ক্যাশ ইনফ্লোগুলো একটু খেয়াল করে দেখো, এটা সমান ছিল না, কিন্তু এক এক বছর এক এক রকম ছিল। অর্থাৎ এরকম হতেই পারে যে আমি প্রথম বছর 10,000 টাকা ইনকাম করবো, দ্বিতীয় বছর 20,000, তৃতীয় বছর 15,000, এরকম, এটা অসমান। আবার এরকমও হতে পারে যে প্রতি বছর একই ইনকাম, মানে প্রতি বছর 1.5 লাখ টাকা, এটা হতে পারে না, এটাকে বলা হয় সমান ইনকাম, সমান ক্যাশ ইনফ্লো। তাহলে এই ম্যাথের ইনকামগুলো কি সমান নাকি অসমান? এটা কিন্তু সমান ক্যাশ ইনফ্লো, বলাই আছে দ্য এক্সপেক্টেড অ্যানুয়াল ইকুয়াল ক্যাশ ইনফ্লো ওভার দ্য নেক্সট 5 ইয়ার্স আর 1.5 লাখ টাকা, মানে আগামী 5 বছর প্রতি বছর 1.5 লক্ষ টাকা করে এই প্রজেক্ট থেকে ইনকাম হবে। তাহলে 1.5 লাখ টাকা ইনকাম হলো, ওকে। ট্যাক্স রেট 40%, পে ব্যাক পিরিয়ড বের করতে বলছে এনপিবি। তাহলে আমি কিন্তু প্রথমেই তোমাদের বলেছি আমাদের দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ক্যাপিটাল বাজেটিং করার জন্য, একটা হচ্ছে এনসিও আর একটা হচ্ছে সিএফএটি। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা, তোমরা মুখস্থ ফেলে পড়ো যে ক্যাপিটাল বাজেটিং এর যে কোনো রিকোয়ারমেন্ট, যে কোনো সূত্রে অ্যাপ্লাই করার জন্য এই দুইটা জিনিস আমার ম্যান্ডেটরি লাগবেই। এখন এনসিও কিন্তু সরাসরি আমি পেয়ে গেছি, যেটা ইনভেস্টমেন্ট 5 লাখ টাকা। এখন আমার প্রশ্নে কি সিএফএটি দেওয়া মানে ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স দেওয়া নাকি বিফোর ট্যাক্স দেওয়া? আমি কিন্তু একটু আগেই তোমাদের দেখাই আসছি যে প্রশ্নে কিন্তু কিছু সময় বিফোর ট্যাক্সও দেওয়া থাকে। এখন এখানে কি বিফোর ট্যাক্স দেওয়া না আফটার ট্যাক্স দেওয়া? আচ্ছা, সো আচ্ছা তোমাদের কমেন্ট দেখে মাঝে মাঝে হাসি লাগে, হ্যাঁ। সো এস এম আফজাল হোসেন কমেন্ট, আচ্ছা জানি না, ঠিক আছে, তুমি ইউ ক্যারি অন, তুমি তোমার মতো করে ইনভেস্ট করবা, ঠিক আছে আফজাল হোসেন। যাই হোক, আমরা দুষ্টু পোলাপান, হ্যাঁ দুষ্টু পোলাপান। ঠিক আছে, তাহলে আমরা এখানে সিএফবিটি দেওয়া না সিএফএটি দেওয়া দেখি। আমাদের প্রশ্ন দেখো ট্যাক্স রেট দেওয়া, এই যে ট্যাক্স রেট দেওয়া আছে, তার মানে এটা সিএফবিটি, তার মানে এই যে আগামী 5 বছর যে 1.5 লাখ টাকা করে ইনকাম হবে, এটা সিএফবিটিও হতে পারতো, সিএফএটিও হতে পারতো, ইনকামটা কিন্তু দুইটাই হতে পারে। এখন এখানে কোনটা সিএফবিটি নাকি সিএফএটি? এটা সিএফএটি। কেন সিএফবিটি কেন? কারণ এটা হচ্ছে ট্যাক্স রেট দেওয়া আছে, দেখো এই যে ট্যাক্স রেট দেওয়া আছে, তার মানে এটা ক্যাশ ইনফ্লো বিফোর ট্যাক্স, তার মানে ক্যাশ ইনফ্লো বিফোর ট্যাক্স দেওয়া আছে, এটার সাথে ট্যাক্স অ্যাডজাস্ট করে আমার ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স তৈরি করতে হবে। তার মানে মনে রাখবা ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স না হলে কিন্তু তুমি ম্যাথ করতে পারবে না, অবশ্যই ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স আমাকে বের করতে হবে, ওকে। তাহলে বিফোর ট্যাক্স থেকে আফটার ট্যাক্সে যাব আমরা, ওকে। দেখি তাহলে কিভাবে আমরা যাব ক্যাশ ইনফ্লো বিফোর ট্যাক্স থেকে আফটার ট্যাক্সে। এটাই হচ্ছে আমার নিচে দেখো টেবিল করছি আমরা, এটাই হচ্ছে ক্যাশ ইনফ্লো বিফোর ট্যাক্স থেকে আফটার ট্যাক্সে যাওয়ার সিস্টেম। এই যে দেখো ক্যালকুলেশন টেবিল ফর সিএফএটি, এই যে এই 1 নাম্বার থেকে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত আমাদের সিএফএটির টেবিল। পরের দুটো একটু পরে আলোচনা করছি, আমরা প্রথমে আসি এই যে ইয়ার থেকে সিএফএটি অর্থাৎ 7 নাম্বার কলাম পর্যন্ত, 1 2 3 4 5 6 7, এই 7 নাম্বার কলাম পর্যন্ত সিএফএটি। দেখো সিএফবিটি থেকে সিএফএটি আমরা কিভাবে যাব। এই সিএফবিটি তাহলে দেখো ইয়ার, আমরা ফার্স্টে লিখছি ইয়ার কারণ আমার প্রথম কয় বছর সেটা আমার প্রথমে লিখতে হবে, 1.5 লাখ টাকা। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এখানে তো 5 বছর, তাহলে আপনি একটা ঘর করছেন কেন? কারণ হচ্ছে একটু খেয়াল করে দেখো, আমাদের কিন্তু প্রতি বছর সমান 1.5 লাখ টাকা, কিন্তু আমার এরকম না যে প্রথম বছর 1.5 লাখ, দ্বিতীয় বছর 2 লাখ, তৃতীয় বছর 2.5 লাখ, এরকম যদি হইতো তাহলে কিন্তু আমার একের অধিক বক্স করতে হতো আগের ম্যাথগুলোতে যেরকম করছি। কিন্তু এই ম্যাথে কিন্তু সিএফবিটি গুলো 1.5 লাখ টাকা প্রতি বছরেই 1.5 লাখ, মানে এক প্রথম বছরেও 1.5 লাখ, দ্বিতীয় বছরেও 1.5 লাখ, তৃতীয় বছরেও 1.5 লাখ, চতুর্থ বছরেও 1.5 লাখ, পঞ্চম বছরেও 1.5 লাখ। তাহলে আমি একবারে লিখতে পারি না যে 1 to 5, 1 থেকে 5, প্রতি বছরে আমাদের 1.5 লাখ টাকা সিএফবিটি। আচ্ছা, এরপরে আমাদের লাগে কি ডেপ্রিসিয়েশন, আমাদের সিএফবিটি করার জন্য কিন্তু ডেপ্রিসিয়েশন লাগে, অর্থাৎ অসমান সিএফবিটি যে ডেপ্রিসিয়েশন, মানে যেভাবে আমরা সিএফবিটি ক্যালকুলেশন করতাম এখানেও সেম ভাবে করব। দেখো তাই ডেপ্রিসিয়েশন বের করার সূত্রটা কি? এই যে ডেপ্রিসিয়েশন বের করার সূত্র হচ্ছে ডেপ্রিসিয়েবল ভ্যালু, মানে এখানে যে ইনভেস্টমেন্টের টাকা আছে, এই যে ডেপ্রিসিয়েবল ভ্যালু যেটা আছে এটাই তো আমার ডেপ্রিসিয়েবল ভ্যালু, তাই না? যেটা আমি ইনভেস্ট করছি ওটাই আমার ডেপ্রিসিয়েবল ভ্যালু 5 লাখ, মাইনাস স্যালভেজ ভ্যালু এখানে আছে নাই 0, ডিভাইডেড বাই ইউজফুল লাইফ হচ্ছে 5 বছর। তাহলে ডেপ্রিসিয়েবল ভ্যালু 5 লাখ টাকা মাইনাস স্যালভেজ ভ্যালু যদি থাকে তাহলে সেটা দিব। স্যালভেজ ভ্যালু সরাসরি প্রশ্নে দেওয়া থাকে, তাহলে স্যালভেজ ভ্যালু কিন্তু আমার এখানে নাই, তাহলে স্যালভেজ ভ্যালু যেহেতু নাই তাহলে আমরা এখানে 0 ডিভাইডেড বাই 5 হচ্ছে লাইফ, মানে এই প্রজেক্টের ইউজফুল লাইফ হচ্ছে 5 বছর,
1,00,000 টাকা ডেপ্রিসিয়েশন। তাহলে দেখো এই যে 1,00,000 টাকা প্রতি বছর সেম 1,00,000 টাকা ডেপ্রিসিয়েশন। আচ্ছা, এরপরে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, মানে আর্নিং বিফোর ট্যাক্স অথবা নিট প্রফিট বিফোর ট্যাক্স একই জিনিস। কিভাবে বের করলাম আমরা এটা? এই সিএফবিটি থেকে এই ডেপ্রিসিয়েশনকে বাদ দিবা, অর্থাৎ এই 1,50,000 থেকে 1,00,000 টাকা মাইনাস করলে 50,000 টাকা হচ্ছে আমার আর্নিং বিফোর ট্যাক্স, ইবিটি। তাহলে ট্যাক্স মাইনাস করলাম, মাইনাস করার পরে ডেপ্রিসিয়েশন মাইনাস করলাম, করার পরে ইবিটি বা আর্নিং বিফোর ট্যাক্স পেলাম। এবার আমাদের ট্যাক্স কাটতে হবে যে 5। তাহলে এটা আমরা কিভাবে বের করছি? 4 সমান সমান এটা কিন্তু এই যে 2 মাইনাস 3 আর 5 সমান সমান এই যে 5 সমান সমান আমরা কিভাবে বের করব? ওই যে 4, এই যে ইবিটি, এই 4-এর উপরে আমাদের প্রশ্নে যে ট্যাক্স রেট দেওয়া আছে 40%, এই 40%কে আমরা কেটে দিব, কাটবো। 4-এর উপরে 40% ট্যাক্স কাটবো। তাহলে 4 হচ্ছে আমার 4 হচ্ছে আমাদের ইবিটি হচ্ছে 50,000 টাকা, আর তার উপরে যদি 40% কাটি তাহলে কত হয়? 20,000 টাকা হচ্ছে আমাদের ট্যাক্স। তাহলে 20,000 টাকা যদি ট্যাক্স হয়, তাহলে আর্নিং বিফোর ট্যাক্স এই 50,000-এর উপরে 40% ট্যাক্স কাটলাম 20,000 টাকা। এরপরে আছে ইএটি। ইএটির ফুল ফর্ম কি? ইএটির ফুল ফর্ম হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স। ইএটির ফুল ফর্ম আর্নিং আফটার ট্যাক্স বা নিট প্রফিট আফটার ট্যাক্স। কীভাবে পাবো? 6 সমান সমান 4 মাইনাস 5, অর্থাৎ 4 থেকে 5 বাদ দিব। তার মানে এই যে আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্সকে যদি আমি বাদ দিই তাহলে আর্নিং আফটার ট্যাক্স পাবো। তাহলে 50,000 থেকে 20,000 বাদ দিলে আর্নিং আফটার ট্যাক্স হচ্ছে 30,000 টাকা। ওকে, এরপর হচ্ছে সিএপএটি। সিএপএটি কীভাবে পাবো? সিএপএটি পাবো হচ্ছে এই যে আর্নিং আফটার ট্যাক্স যেটা বের হয়েছে 30,000, এটার সাথে এই ডেপ্রিসিয়েশনের মানটাকে যোগ করব। তাহলে 30,000, যে তাহলে 7 সমান সমান 6 প্লাস 3, তাহলে সিএপএটি হবে হচ্ছে 30,000 আর ওই 1,00,000 টাকা যোগ করলে 1,30,000 টাকা হচ্ছে আমার সিএপএটি। তাহলে আমরা সিএপএটি পর্যন্ত পেয়ে গেলাম। আমাদের কিন্তু দেখো আমাদের সিএফবিটি ছিল হচ্ছে 1,50,000 টাকা, সেখান থেকে আমরা সিএফএটি পাইলাম হচ্ছে 1,30,000 টাকা, কমে গেছে কিন্তু। তার মানে আশা করি সিএফএটি পর্যন্ত সবাই বুঝছো। সিএফএটি পর্যন্ত আমরা সবাই বুঝছি না? এটা ইকুয়াল মেথড, হ্যাঁ এটা ইকুয়াল মেথডের ম্যাথ। সিএপএটি পর্যন্ত আমরা বুঝছি। ওকে, এখন আসে আমাদের রিকোয়ারমেন্ট, পে ব্যাক পিরিয়ড আর এনপিভি। পে ব্যাক পিরিয়ড বের করতে হবে। এখন পে ব্যাক পিরিয়ডটা দেখি। আচ্ছা, এখানে তো করা নেই পে ব্যাক পিরিয়ড, তাহলে আমরা যাই পে ব্যাক পিরিয়ড, আমরা এখান থেকে এটা দেখি। ওকে, 1 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে পে ব্যাক পিরিয়ড। পে ব্যাক পিরিয়ড, এখন পে ব্যাক পিরিয়ডটা কি? তোমরা নিশ্চয়ই এর আগে করেছো পে ব্যাক পিরিয়ড। অর্থাৎ পে ব্যাক পিরিয়ড হলো আমরা বিনিয়োগকৃত যে অর্থ, মানে এই প্রজেক্টে আমরা যে টাকা বিনিয়োগ করছি, এই টাকা যত সময়ের মধ্যে আমার প্রতিষ্ঠানে ফেরত আসবে ওটাই হচ্ছে পে ব্যাক পিরিয়ড। এটা কিন্তু তোমাদের আমি আগেও বুঝাইছি, আমি আরও একটু সহজ করে বোঝাই। ধরে নাও তুমি একটা প্রজেক্টে 1,00,000 টাকা বিনিয়োগ করেছো, চিন্তা করো 1,00,000 টাকা বিনিয়োগ করেছো। এখন ওই প্রজেক্ট থেকে তোমার টার্গেট হচ্ছে প্রতি বছর, বা আশা করতেছো ওই প্রজেক্ট থেকে প্রতি বছর তোমার 25,000 টাকা করে ইনকাম হবে। ভালো করে বোঝো, ওই প্রজেক্ট 1,00,000 টাকা তুমি বিনিয়োগ করে ফেলছো, করবা, ওখান থেকে প্রতি বছর 25,000 টাকা ইনকাম হতে পারে। তাহলে এবার চিন্তা করো, প্রথম বছর তোমার কত ইনকাম হলো? 25,000 টাকা। আচ্ছা, তুমি প্রথম বছর ইনকাম হলো, আমার এখানে কি প্রফিট আছে বলো তো 25,000 টাকার মধ্যে? না, কারণ আমি তো 1,00,000 টাকা বিনিয়োগ করে রেখে আসছি। 1,00,000 টাকা বিনিয়োগ করছি, ওই টাকা না ওঠা পর্যন্ত তোমার প্রফিট নাই। তাহলে আগে আমাকে 1,00,000 ওঠাইতে হবে, তারপরে আমার প্রফিটের চিন্তা, তাই না? তাহলে মনে করো 1,00,000 টাকা, তাহলে প্রথম বছর 25,000 টাকা উঠলো, এখনও আমার টাকা ওঠে নাই। দ্বিতীয় বছর কত উঠবে? তাহলে আরও 25, তাহলে কত উঠলো? 50। দ্বিতীয় বছরে কি আমার 1,00,000 টাকা উঠলো? ওঠে নাই। তৃতীয় বছর আরও 25,000 টাকা আসলো, তাহলে কত হলো? 25, 25, 25, 75,000 টাকা আসলো। 75,000 টাকা, তাহলে কি আমার 1,00,000 টাকা উঠছে? না, এখনও ওঠে নাই। চতুর্থ বছরে আরও মনে করো 25,000 টাকা আসলো, তাহলে কত হলো? 1,00,000। তাহলে 1,00,000 টাকা কিন্তু চলে আসছে। কয় বছরে আসলো? 25, 25, 25, 25, 4 বছরে কিন্তু 1,00,000 টাকা আসছে। এই 4 বছরটাকে বলা হয় পে ব্যাক পিরিয়ড। মানে বিনিয়োগ যে টাকা করছো এটা যত সময়ের মধ্যে ফিরে আসবে তোমার প্রতিষ্ঠানে, এটাই হচ্ছে তোমার পে ব্যাক পিরিয়ড। এখন পঞ্চম বছর যদি তুমি আরও 25,000 টাকা ইনকাম করো, তাহলে ওই 25,000 টাকা তোমার প্রফিট, শেষ।
বিষয়টা বোঝাতে পেরেছি মনে হয়। তাহলে পে ব্যাক পিরিয়ডটা কি জিনিস? এখন এই পে ব্যাক পিরিয়ড আমরা কিভাবে পাবো? দেখো এর আগে যখন আমাদের সিএফএটিগুলো অসমান ছিল, সিএফএটিগুলো যখন অসমান ছিল, মানে যখন ক্যাশ ফ্লোগুলো যখন অসমান, এক বছর 10,000 আর এক বছর 20,000 আর এক বছর 50 এরকম যদি থাকে, তখন কিন্তু আমরা পে ব্যাক পিরিয়ডের সূত্র অ্যাপ্লাই করি। হচ্ছে একটা সূত্র ছিল, মনে করে দেখো, এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি, এই সূত্র ছিল। কিন্তু এখানে আমাদের সিএপিটিগুলো কি সমান নাকি অসমান? প্রতি বছর 1,30,000 টাকা, আমি কিন্তু মাত্রই দেখে আসলাম, এই যে প্রতি বছর আমাদের সিএপিটি হচ্ছে 1,30,000, এই যে এখানে দেখা আসছি। তাহলে আমাদের সিএপিটিগুলো কিন্তু এখানে সমান সিএপিটি। দ্যাট মিনস আমাদের এখানে পে ব্যাক পিরিয়ডের সূত্র হবে হচ্ছে, চেঞ্জ হবে, সূত্রটা হবে হচ্ছে এনসিও, অর্থাৎ এনসিওকে আমি ভাগ দিব অ্যানুয়াল সিএফ এটি, অ্যানুয়াল সিএফএটি। এটা হচ্ছে আমাদের পে ব্যাক পিরিয়ডের সূত্র। ওকে, তো এখন আমাদের প্রশ্নে এনসিও তো দেওয়াই আছে। এনসিও কত টাকা? এনসিও আমরা একটু দেখে আসলাম। এনসিও হচ্ছে এই যে 5 লাখ টাকা এনসিও। এনসিও হচ্ছে 5 লাখ, 5 লাখ টাকা। তাহলে উপরে লিখবো হচ্ছে 5 লাখ ডিভাইডেড বাই এনসিও কত টাকা হবে? এটা তো এনসিও লিখলাম 5 লাখ, আর অ্যানুয়াল সিএপিটি আমরা কিন্তু এই যে বের করে আসছি 1,30,000 টাকা। তাহলে 1,30,000 দিয়ে ভাগ দিব, তাহলে 1,30,000 টাকা সমান সমান কত হয়? 5 লাখকে যদি 1,30,000 দিয়ে ভাগ দেই, ওয়ালাইকুম আসসালাম, কে সালাম? নীল আকাশের তারা। 5 লাখ ভাগ 1,30,000, 3.85 ইয়ার্স, 3.85 ইয়ার্স, 3.85 বছর হচ্ছে আমাদের পে ব্যাক পিরিয়ড। তার মানে আমি যদি এই প্রজেক্টে 5 লাখ টাকা বিনিয়োগ করি, তাহলে আগামী 3.85 বছরে, মানে প্রায় 4 বছরের মধ্যে এই টাকাটা ব্যাক আসবে। আমাদের তোমাদেরকে একটু টেকনিক্যাল ইস্যুর কারণে আমি 1 থেকে 2 মিনিট তোমাদের কাছ থেকে একটু বিদায় নিচ্ছি। আমি আবার ব্যাক করছি 1 থেকে 2 মিনিটের মধ্যে। আসমা আক্তার, পরিসংখ্যান ক্লাসটা আগামী সপ্তাহ থেকে হবে, আগামী বুধবার থেকে হবে। আসমা আক্তার, পরিসংখ্যানের ক্লাসটা আগামী বুধবার থেকে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো আমরা তাহলে কোথায় ছিলাম? তাহলে পে ব্যাক পিরিয়ড আমাদের হয়ে গেল। এরপরে রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট, এনপিভি, যেটার ফুল ফর্ম হচ্ছে, আমরা সবাই জানি নিট প্রেজেন্ট ভ্যালু। ফুল ফর্ম কি? নিট প্রেজেন্ট, আচ্ছা এটাকে আমি অন্যভাবে লিখি, নিচে লিখি একটু, এনপিভি। নিট প্রেজেন্ট ভ্যালু, এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও। এটা হচ্ছে আমার এনপিভি সূত্র, নিট বর্তমান মূল্য। মানে বিষয়টা কি জানো, এনপিভিটা আসলে কি জিনিস খেয়াল করো। এনপিভিটা আমি একটু, আসলে এগুলো কিন্তু তোমরা এখন দেখা গেল ভাইয়া এনসিও তো প্রশ্নে আছে, আচ্ছা বিষয়টা কি? টোটাল প্রেজেন্ট ভ্যালু আমি এটা সূত্র বলে দিলাম, এই সূত্র অ্যাপ্লাই করবা, শেষ বের করে ফেলো। কিন্তু আসলে বিষয়টা এরকম করে যদি তুমি বোঝো, তাহলে দেখা যায় বেসিক ক্লিয়ার থাকলো না তোমার। এনপিভি জিনিসটা আসলে কি, আমি যদি একটু ক্লিয়ার করি, নিট বর্তমান মূল্য, ভালো করে চিন্তা করো।
আমি এই প্রজেক্টে যদি আজকে টাকা বিনিয়োগ করি, এই টাকাটা আমি আগামীকালকে কি রিটার্ন পাচ্ছি না, আগামী 5 বছর ধরে এই টাকাটা কিন্তু আমি রিটার্ন পাচ্ছি, আগামী 5 বছর ধরে এই টাকাটা আমি রিটার্ন পাচ্ছি। এখন আগামী 5 বছর ধরে টাকাটা যদি রিটার্ন পাই, তার মানে আগামী 5 বছর ধরে আমার 1,30,000 টাকা করে প্রতি মাসে আসতেছে, বিষয়টা এরকম না? এখন এই যে 1,30,000, প্রথম বছর 1,30,000, দ্বিতীয় বছর 1,30,000, তারপরে বছর 1,30,000, পঞ্চম বছর 1,30,000, তাই না? এটাই তো আমার আসতেছে। এই যে 1,30,000 করে টাকা আসতেছে, এটা কি আমার প্রেজেন্টে আসতেছে নাকি ফিউচারে আসতেছে? এই টাকাগুলো কিন্তু আমার ফিউচারে আসতেছে। তার মানে এই যে 1,30,000 টাকা করে যে টাকাগুলো আসবে, এটা হচ্ছে আগামী 5 বছরের 5টা ফিউচার ভ্যালু। এখন আমাকে কি করতে হবে, ফিউচার নিয়ে তো আমি বাজার মানে হিসাব করতে পারবো না, ফিউচার নিয়ে তো আমি আমার কোম্পানির আজকের অবস্থান বিবেচনা করতে পারি না। তাহলে আমাকে কি করতে হবে, আজকের অবস্থা অনুযায়ী, মানে আজকে বর্তমান বাজারের সাথে কিন্তু ওই টাকাটাকে কম্পেয়ার করতে হবে, তাই না বিষয়টা? এখন তার মানে কি, তার মানে আমি যদি, বিষয়টা এরকম যে আমি যদি আগামী 5 বছরে 1,30,000 করে টাকা পাই এই প্রজেক্টটা থেকে, ওইটার আজকের মূল্য কত সেটাই আমাকে আগে বের করতে হবে। কিন্তু টাকাটা তো আমি ফিউচারে পাচ্ছি, কারণ ফিউচারে তুমি চিন্তা করে দেখো, এখন তোমার 1 কেজি চালের দাম হচ্ছে 90 টাকা, 5 বছর পরে যে 1 কেজি চালের দাম তোমার কি 90 থাকবে নাকি 120 টাকা হবে, তুমি তো জানো না। তার মানে তোমাকে কম্পেয়ার করলে অবশ্যই আজকের টাকার সাথে আজকের কম্পেয়ার করতে হবে। তার মানে তুমি ওই যে 1,30,000 করে টাকা পাচ্ছ, ওই টাকাটাকে তুমি আজকের বাজার মূল্যতে নিয়ে আসো। তাহলে মনে করো আজকের বাজার মূল্য হচ্ছে, ধরে নিলাম যে তুমি আগামী 5 বছর যে 1,30,000 করে টাকা পাচ্ছ, এটা তো ফিউচার, তাই না? এটা তো আমাদের ফিউচার। 1,30,000 করে যে টাকা পাচ্ছে, এটা তো ফিউচার। এখন এই টাকাগুলোর মনে করো আজকের প্রেজেন্ট ভ্যালু বের করলাম আমি, এই টাকাগুলোর আজকের প্রেজেন্ট ভ্যালু মনে করো হলো হচ্ছে 5,50,000 টাকা। ভালো করে বুঝবা যে আগামী 5 বছরে যে 5টা কিস্তিতে আমি টাকাটা পাচ্ছি, ইনকাম হচ্ছে আমার 1,30,000 করে, এটার আজকের বাজার মূল্য ওই টাকাগুলোর, ওই 1,30,000 টাকার আজকের বাজার মূল্য 5,50,000 টাকা। এখন আমি বিনিয়োগ করছি কয় টাকা, ভালো করে বুঝি, আমি বিনিয়োগ করছি কয় টাকা, 5 লাখ। আর আমি যে টাকাগুলো ফিউচারে পাবো, ওইটার আজকের বাজার মূল্য কত, 5,50,000। তাহলে এখন বলো এই প্রজেক্টটা কি লাভজনক প্রতিষ্ঠান মনে হচ্ছে না আমাকে? বুঝতে পেরেছো বিষয়টা? আমি খরচ করছি এই প্রজেক্টে 5 লাখ টাকা, আর আগামী 5 বছরে এই প্রজেক্ট থেকে আমি যে ইনকামগুলো করব, ওইটার আজকের বাজার মূল্য 5,50,000 টাকা। তাহলে আমার যদি ওই 5,50,000 টাকা থেকে আমার ইনভেস্টমেন্টের টাকাটাকে আমি বাদ দেই, এনসিও টাকাটাকে যদি বাদ দেই, তাহলে যেটা পাবো এটাকেই আমরা বলি হচ্ছে এনপিভি। এই যে 50,000 টাকা হচ্ছে এনপিভি। বিষয়টা বুঝতে পেরেছো? সবাইকে এই হিসাবটা বুঝতে পেরেছো কিনা, যে তাহলে এনপিভি জিনিসটা কি, সবাই ক্লিয়ার কিনা? একটু কথা বলবা, একটু রিপ্লাই করো যে এনপিভি জিনিসটা কি, আমরা কি বুঝছি কিনা। তার মানে বিষয়টা হচ্ছে, তাহলে এনপিভি আমাদেরকে বের করতে হয় হচ্ছে আমাদের যে ফিউচারে যে ইনকামটা, এটার বর্তমান যে ইনভেস্টমেন্ট, এটার সাথে কম্প্যারিজনের জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি, বের করে থাকি। তাহলে দেখো আমাদের প্রশ্নে এনসিও তো দেওয়া আছে, এনসিও তো 5 লাখ টাকা দেওয়া আছে। তাহলে দেখো আমাদের এনপিভির সূত্র কি, টোটাল প্রেজেন্ট ভ্যালু। কার টোটাল প্রেজেন্ট ভ্যালু বলো তো, কার টোটাল প্রেজেন্ট ভ্যালু? ওই দেখো কার টোটাল প্রেজেন্ট ভ্যালু, এই যে 5,50,000 টাকা, এটা কার প্রেজেন্ট ভ্যালু? এটা কিন্তু আমার যে সিএপিটি ছিল, অর্থাৎ আমাদের যে 5টা সিএপিটি না 1,30,000 টাকা, এই 1,30,000 টাকার প্রেজেন্ট ভ্যালু কিন্তু 5,50,000, তার সাথে কম্পেয়ার করছি। তার মানে হচ্ছে ওকে, তার মানে হচ্ছে আমার এই টোটাল প্রেজেন্ট ভ্যালুটা হবে হচ্ছে আমার সিএপিটি থেকে বের করতে হবে। বিষয়টা বুঝতে পেরেছো? অর্থাৎ এনসিও হচ্ছে আমাদের দেওয়া আছে, আর এই টোটাল প্রেজেন্ট ভ্যালুটা কিসের থেকে বের হবে? এই টোটাল প্রেজেন্ট ভ্যালুটা বের হবে হচ্ছে আমাদের সিএপিটি থেকে, ইনকাম থেকে। ওই সিএপিটি গুলোর, এখানে যে সিএপিটি কত টাকা আছে, এই যে 1,30,000 টাকা সিএপিটি, এটা তো আগামী 5 বছরের 5টা সিএপিটি, এটার প্রেজেন্ট ভ্যালুটা বের করে ওইটা থেকে আমরা
এখনকার যে ইনভেস্টমেন্ট অর্থাৎ এনসিও 5 লাখ টাকা মাইনাস করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এই এনসিওটা প্রেজেন্ট ভ্যালুটা কীভাবে বের করবো? এই যে দেখো এখানে সিএপেটি আছে না, এখানে সিএপেটি কত টাকা? 1,30,000 টাকা হচ্ছে আমাদের সিএপেটি। এই যে এখন এই 1,30,000 টাকা সিএপি ডেটা থেকে আমার কি বের করতে হবে? টোটাল প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে আমাদের সূত্র অনুযায়ী। টোটাল প্রেজেন্ট ভ্যালু, এই যে সূত্র টোটাল প্রেজেন্ট ভ্যালু। তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালু আমরা যদি বের করতে চাই, মনে রাখবা প্রশ্নে 1,25,000 ছিল না, না 1,25,000 ছিল না, প্রশ্নে 1,30,000 ছিল। দেখো ফাইজা 1,50,000 ছিল হচ্ছে সিএফবিটি, এই যে 1,50,000 ছিল হচ্ছে সিএফবিটি। সেখান থেকে আমরা সিএফএটি ক্যালকুলেশন করে নিয়েছি 1,30,000। এই যে ওকে, আমি জাস্ট ওটা উদাহরণ দিয়ে বোঝাইছি আর কি। ঠিক আছে, ওকে। তাহলে এখন এই সিএফএটি থেকে আমাদেরকে কি বের করতে হবে? টোটাল প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, মানে প্রেজেন্ট ভ্যালুটা বের করব। কিভাবে বের করব? মনে রাখবা এই সিএফএটির সাথে একটা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরকে গুণ করতে হয়। কি গুণ করব? আবারও বলছি, সিএফএটির সাথে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর গুণ করতে হবে। এখন এই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরটা কত পার্সেন্ট? প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর কত পার্সেন্ট? 12%। দেখো এই যে প্রশ্নে দেওয়া আছে, এই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরটা প্রশ্নে কখনো ডিসকাউন্ট ফ্যাক্টর নামে দেওয়া থাকে, কখনো প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর নামে দেওয়া থাকে, কখনো তোমার রেট অফ রিটার্ন নামে দেওয়া থাকে, কখনো তোমার বিভিন্ন নামে দেওয়া থাকতে পারে। তাহলে এই ডিসকাউন্ট ফ্যাক্টর হচ্ছে 12%। এই যে পিবি ফ্যাক্টর 3.6047। এখন বলতে পারো ভাইয়া এই মানটা কিভাবে পাইলাম? এটা আমরা একটা সূত্র অ্যাপ্লাই করে পাইছি। এই মানটা কিভাবে, কোন সূত্র অ্যাপ্লাই করে পাইছি? দেখো আমরা এর আগে পিবি ফ্যাক্টর বের করার একটা সূত্র অ্যাপ্লাই করছিলাম, মনে আছে? পিবি ফ্যাক্টর বের করার একটা সূত্র আমরা কিন্তু অ্যাপ্লাই করছি আগে। সেটা কি ছিল? 1/1 + i হোল টু দি পাওয়ার n। এই সূত্র অ্যাপ্লাই করছিলাম, মনে করে দেখো। এখন ওইটা ব্যবহার করেছিলাম কখন? যখন আমাদের সিএপিটি গুলো অসমান ছিল, এক এক বছরে এক এক রকম ছিল, তাই না? কিন্তু এই ম্যাথে আমাদের পিবি ফ্যাক্টরের সূত্র কি হবে? সূত্র হবে হচ্ছে 1 - 1/1 + i হোল টু দি পাওয়ার n টোটাল ডিভাইড বাই i। বুঝতে পেরেছো? পিবি ফ্যাক্টরের এই প্রশ্নের সূত্র অ্যান্সার হবে হচ্ছে, মানে এই প্রশ্নে পিবি ফ্যাক্টরের সূত্র হবে হচ্ছে এই যে এটা, এই যে 1/1 + i হোল টু দি 1 - 1/1 + i হোল টু দি পাওয়ার n টোটাল ডিভাইডেড বাই i। এটা হচ্ছে আমাদের পিবি ফ্যাক্টরের সূত্র হবে। বুঝতে পেরেছো? এখন i এর মান কত পার্সেন্ট হবে? i এর মান হবে হচ্ছে 12%, 3.6047। তাহলে খেয়াল করে দেখো, এই যে i এর মান তুমি 12% মানে 0.12 দিবা। তাহলে 12% i এর মান দিবা হচ্ছে 0.12, আর n এর মান দিবা হচ্ছে 5 বছর, যেহেতু 5। এখানে কিন্তু n এর মান ছিল প্রতি বছরে চেঞ্জ হইতো, 1 2 3 এভাবে, কিন্তু এখানে n এর মান একবারে 5 দিব। দিয়ে ক্যালকুলেশন করে দেখবা 3.6047 আসবে। এখন এই সিএপিটির সাথে তুমি এই পিবি ফ্যাক্টরকে গুণ করে দাও। তাহলে 1,30,000 ইন্টু এটাকে যদি গুণ করে দাও, দেখবা এই টাকাটা আসছে 4,68,620 টাকা। 4,68,620 টাকা হচ্ছে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু। বুঝতে পেরেছো? তাহলে খেয়াল করো, আমি আগামী 5 বছরে যে 1,30,000 টাকা করে আমার ক্যাশ ফ্লো হচ্ছে, ক্যাশ ইনফ্লো হচ্ছে, যে টাকা আয় করব, ওইটার আজকের বাজার মূল্য কত? আজকের বর্তমান মূল্য বা আজকের মূল্য কত ওইটার? ওই টাকাটাকে যদি আমি আজকে কনভার্ট করি তাহলে 4,68,620 টাকা। এখন এটাই কি আমার এনপিভি? না, এটাকে আমার এখন কম্পেয়ার করতে হবে কার সাথে? এনসিওর সাথে। এখন এনসিও কত টাকা? এই যে দেখো, তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এখানে, তাহলে এই যে টোটাল প্রেজেন্ট ভ্যালু কত আসলো? 4,68,620। 4,68,620 মাইনাস এনসিও হচ্ছে 5 লাখ টাকা। মাইনাস করলে কত হয়? 80, সরি 31,380। এটা কিন্তু মাইনাসে আসছে, দেখছো? এটা কিন্তু মাইনাসে আসছে। কেন? কারণ বড়টা কিন্তু মাইনাস, সরি হ্যাঁ বড়টা মাইনাস, 5 লাখ এখানে মাইনাস, 4,68,000 ছোট, তাই মাইনাসে আসছে। তার মানে কি? তার মানে তুমি চিন্তা করো যে আমি প্রজেক্টে বিনিয়োগ করার আগেই আমি বুঝতে পারছি
যে দেখতে পাচ্ছি হ্যাঁ আমি 5 লাখ টাকা ইনভেস্ট করবো আজকে, তার মানে আগামী 5 বছর এখান থেকে 1,30,000 টাকা, অনেক টাকা তো, ওরে আল্লাহ অনেক টাকা। কিন্তু তুমি যে 1,30,000 করে টাকা পাবা এটা কিন্তু আজকে পাবা না, এটা অনেক পরে পাবা, ফিউচারে পাবা। ফিউচারে কিন্তু জিনিসপত্রের দাম অনেক বাড়তি থাকবে, তার মানে এখনকার পরে মানে আগামী 5 বছর পরে যে টাকা পাওয়া আর এখনকার টাকা এক না কিন্তু। 5 লাখ টাকা তুমি এখন ইনভেস্ট করছো, এখনকার টাকার মূল্য আর 5 বছর পরে টাকার মূল্য এক না। তুমি আগামী 5 বছর যে টাকা পাবা ওই টাকার আজকের মূল্য, আজকে যদি আজকের মূল্যে কনভার্ট করলে ওই টাকাকে সেটা হয় 4,68,620, তার মানে আমি যেটা ইনভেস্ট করছি তার থেকে কম, মানে ইনভেস্ট যা করবো তার থেকে ইনকাম আমার কম আজকের হিসাব অনুযায়ী। এই জন্য এই প্রজেক্টটা কিন্তু আমার ইনভেস্ট করা উচিত হবে না এখানে, কারণ এটা মাইনাসে আসে। দেখছো, তার মানে এনপিভি যদি মাইনাসে আসে তাহলে সেটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতে, অর্থাৎ ওই প্রজেক্টটা উই শুড রিজেক্ট। বুঝতে পেরেছো সবাই ম্যাথটা? আশা করি সবাই একটু রিপ্লাই করবা। এই ম্যাথটা কি ক্লিয়ার কিনা সবাই? প্লিজ সবাই একটু কমেন্ট করবা এই ম্যাথটা ক্লিয়ার কিনা। ওকে, আচ্ছা এখানে একটা প্রশ্ন আসছে যে এইটা টেবিল বাদে করা যাবে না? হ্যাঁ টেবিল বাদেও করা যাবে, টেবিল বাদে করা, আমি এরপর একটা ম্যাথ টেবিল বাদে শেখাবো, ঠিক আছে, টেনশন করতে হবে না, টেবিল বাদেই করবো একটা ম্যাথ। এই যে এটা খুব সহজে তোমরা পারার কথা। এই যে দেখো কি বলছে, ভালো করে পড়বো ম্যাথটা। সবাই বুঝছো? ক্লিয়ার, থ্যাংক ইউ। বা দুইজন কমেন্ট করছো, বাকিটা কমেন্ট করো না কেন? ফাইজা, ফারিয়া ফাইজা, ফারিয়া ফাইজা, ফাতেমাতুজ জোহরা, তানভীর হাসান, ফাকিবাজ, আচ্ছা সুন্দর নাম, খুবই সুন্দর নাম। ঠিক আছে, আমরা এই ম্যাথটা একটু পড়ি, এটা তোমরা নিজেরা করবে। দেখো কি বলছে, জেকেডি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এস্টিমেট, এটা এস্টিমেট করতেছে দ্যাট ইট ক্যান সেভ, এটা সেভ করতে পারবে 50,000 টাকা, 50,000 টাকা সেভ করতে পারবে, মানে প্রতি বছর 50,000 টাকা সেভ করতে পারো। আচ্ছা, অপারেটিং কস্ট এ ইয়ার ইন ক্যাশ, নগদে, নগদে 50,000 টাকা সেভ করতে পারবে ফর দ্য নেক্সট 5 ইয়ার্স, আগামী 5 বছর তারা এটা করতে পারবে। ইফ ইট বাই এ মেশিন, তারা যদি একটা মেশিন কেনে একটা ক্যাশ অফ টাকা 1,50,000, যদি তারা 1.5 লাখ টাকা দিয়ে একটা মেশিন কেনে, তার মানে তারা যদি 1.5 লাখ টাকা দিয়ে একটা মেশিন কেনে আজকে, তাহলে আগামী 5 বছর এই মেশিনটা ইউজ করে তারা তাদের প্রতি বছর 50,000 টাকা করে খরচ বাঁচাতে পারবে। আচ্ছা তুমি চিন্তা করো, খরচ বাঁচানো মানে কি? ইনকাম বাড়ানো। তুই চিন্তা করো তো, খরচ যদি বেড়ে যায় তাহলে ইনকাম কমে যায় না? খরচ যদি কমে যায়, খরচ যদি সেভ হয় তাহলে ইনকাম কি হয়? বেড়ে যায় না? তার মানে আমরা কিন্তু সেভ যেটা হয় এটাকে কিন্তু আমি অন টাইপ অফ ইনকাম বলতে পারি, বলতে পারি কিনা? তুমি চিন্তা করো যে মনে করো তোমার 1 লাখ টাকা তুমি খরচ করেছো কোনো একটা প্রজেক্টে, ধরে নাও 1 লাখ টাকা তোমার খরচ হচ্ছে এখন, আর ইনকাম করতেছো ওই প্রজেক্ট থেকে তুমি 1,20,000, মানে ওই প্রজেক্ট থেকে আসতেছে 1,20,000। এখন তাহলে তোমার প্রফিট কত টাকা? 20,000 টাকার প্রফিট। এখন ধরে নাও তোমার খরচ সেভ হচ্ছে 10,000 টাকা, খরচ যদি সেভ হয় 10,000 টাকা তাহলে কত টাকা খরচ হবে? 1 লাখ টাকা যায় খরচ তোমার 90,000 হয়ে গেল না? তাহলে এখন তোমার প্রফিট, ইনকাম তো তোমার 1,20,000 থাকতেছে, তাহলে তোমার এখন প্রফিট কত? 20,000 না 30,000 হচ্ছে? 30,000 হয়ে যাচ্ছে। তার মানে খরচ যদি সেভ হয় ইনকাম বাড়ে, লাভ বাড়ে। তার মানে একটু বোঝার চেষ্টা করো যে এই প্রজেক্টে যদি কোম্পানি 1.5 লাখ টাকা ইনভেস্ট করে তাহলে আগামী 5 বছর এই প্রজেক্ট কি করতে পারবে? ইট ক্যান সেভ 50,000 টাকা অপারেটিং কস্ট, খরচ বাঁচাবে, তোমার পরিচালন খরচটা বাঁচাই দিবে আগামী 5 বছর, প্রতি বছর 50,000 করে। তাহলে যদি খরচ বাঁচা তাহলে এটা কি আমাদের বলতে পারি? এটাকে, এটা আমাদের ইনকাম, মানে ক্যাশ ইনফ্লো। এখন এটা ক্যাশ ইনফ্লো বিফোর ট্যাক্স না আফটার ট্যাক্স সেটা তো জানি না, পরে দেখি। অ্যাজিউম দ্যাট নো রেসিডুয়াল ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু মানে হচ্ছে স্যালভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য, মানে এই প্রজেক্টটা শেষে তোমার নষ্ট হয়ে গেলে এটা জিরো হয়ে যাবে, এটা দিয়ে আর কোনো কাজ করতে পারবে না, বিক্রি করতে পারবে না, তাই কোনো রেসিডুয়াল ভ্যালু নাই। রেসিডুয়াল ভ্যালু মানে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। অ্যাজিউম দ্যাট, ধরে নাও দ্য কর্পোরেট ইনকাম ট্যাক্স রেট 40%, ট্যাক্স রেট দেওয়া আছে, দ্যাট মিনস উপরে যে 50,000 টাকা ইনকাম মানে ক্যাশ ইনফ্লো দেওয়া আছে ওইটা কিন্তু সিএফ বিটি, কিন্তু সিএফ বিটি দিয়ে আমাদের তো কাজ হবে না, সিএফ এটি বের করতে হবে। সিএফ বিটি কেন? ট্যাক্স রেট আছে তাই। অ্যান্ড ডিজায়ার্ড রেট অফ রিটার্ন আফটার ট্যাক্স, রেট অফ রিটার্ন কি বলতো? ওই যে এনপিভি বের করার জন্য আমাদের লাগে না রেট অফ রিটার্ন, ডিসকাউন্ট ফ্যাক্টর বা পিভি ফ্যাক্টর,
ওই যেটা দেওয়া আছে 10%। ফার্দার অ্যাজিউম, আরো ধরো যে ডেপ্রিসিয়েশন ইজ এ স্ট্রেট লাইন মেথড, স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন হচ্ছে স্ট্রেট লাইন মেথড। এখন ডেপ্রিসিয়েশন স্ট্রেট লাইন মেথড আমরা ওই যে যেটা করি ওটাই ডেপ্রিসিয়েশন স্ট্রেট লাইন মেথড। সো এটা নিয়ে তোমাদের কোনো টেনশন নাই। তো ডেপ্রিসিয়েশন এখন আসি কি বলছে, ডিটারমাইন দ্য পে ব্যাক পিরিয়ড, এটা কিন্তু আমরা একটু আগে শিখছি। পে ব্যাক পিরিয়ড, নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি, এটাও আমরা একটু আগে শিখছি, অ্যান্ড প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তাহলে এখান থেকে সিএফবিটি, যে সিএফবিটি 50,000, ডেপ্রিসিয়েশন বের করে নিবা, ইবিটি, ট্যাক্স, ইএটি, সিএফএটি, এটা সিএফবিটি পাইলাম, পিভি ফ্যাক্টর, পিভি মানে টোটাল প্রেজেন্ট ভ্যালু, এটা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু। তাহলে এই টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এই এনসিও কে তুমি যদি মাইনাস করে দাও তাহলে এনপিভি পেয়ে যাব, তাই তো? আচ্ছা, তাহলে এই টোটাল প্রেজেন্ট ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু যেটা বের হয়েছে, এই প্রেজেন্ট ভ্যালু থেকে যদি তুমি এই যে এনসিওটাকে বাদ দিয়ে দাও, এটা কিন্তু এনসিও মেশিনের খরচ 1,50,000, এটা এনসিও যদি বাদ দাও তাহলে আমাদের কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এনপিভি, এনপিভি। হ্যাঁ, আর পে ব্যাক পিরিয়ড কিভাবে বের করবো, আমরা তো একটু আগে দেখে আসছি সূত্র, ওই যে এনসিও কে উপরে দিব, এনসিও ডিভাইডেড বাই অ্যানুয়াল সিএফএটি, এই যে 42,000 টাকা ভাগ দিলে হয়ে যাবে। আর প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সূত্র, এটা আমরা আগে করেছি। প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা পিআই, এটাকে বলা হয় মুনাফা সূচক। প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সূত্র হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই এনসিও ইন্টু 100। ওকে, টোটাল প্রেজেন্ট ভ্যালু কত, এই যে 1,59,000, এটা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু, এটাকে এনসিও এই যে 1.5 লাখ দিয়ে ভাগ দাও, 100 দিয়ে গুণ দাও, পার্সেন্টেজে চলে আসবে, টোটাল এই যে প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের হয়ে যাবে। তার মানে এটাও রিকোয়ারমেন্টটা হয়ে গেল। আচ্ছা, এখন ডাজ দ্য ফার্ম, এই ফার্মের দ্য মেশিন বেসড অন এনপিভি, মানে এই মেশিনটা কেনা উচিত কিনা, ডাজ দ্য ফার্ম বাই দ্য মেশিন, এই মেশিনটা কেনা উচিত কিনা বা কিনবে কিনা, এনপিভির উপরে বেস করে তোমাকে বলতে হবে। মনে রাখবা, এনপিভি যদি পজিটিভ মানে প্লাসে আসে, প্রজেক্টটা অ্যাকসেপ্ট করব মানে কিনবো, আর যদি এনপিভিটা যদি নেগেটিভে আসে তাহলে প্রজেক্টটা অ্যাকসেপ্ট করব না, মানে মেশিনটা কিনবো না, পারবো না ইনশাআল্লাহ। পরের ম্যাথে যাই আমরা। হ্যাঁ, আচ্ছা, এখানে কিছু কমেন্টের সিস্টেম দেওয়া আছে। পে ব্যাক পিরিয়ড কখন কম অ্যাকসেপ্ট করব, পে ব্যাক পিরিয়ড যত কম হয় তত ভালো, মনে রাখবা, পে ব্যাক পিরিয়ড যত কম হবে তত ভালো, পে ব্যাক পিরিয়ড বেশি হলে তত খারাপ। ওকে, আচ্ছা দেখো, এরপর আমি যে ম্যাথগুলো দেখাবো এখন শুধু রুলস দেখাবো, তোমরা কিন্তু এগুলো সব পারবা, আমি সব নিয়ম কিন্তু করে ফেলছি, এখন শুধু দেখবো কিভাবে তোমরা ম্যাথ করবা। দেখো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দ্য নেট ক্যাশ ফ্লো ফর প্রজেক্ট এ অ্যান্ড বি আর শোন বিলো, নেট ক্যাশ ফ্লো দেওয়া আছে, ইচ প্রজেক্ট হ্যাজ এ কস্ট অফ টাকা 1 লাখ, প্রতিটা প্রজেক্টের খরচ হচ্ছে 1 লক্ষ টাকা, প্রতিটা প্রজেক্টের খরচ কত, 1 লাখ টাকা। তার মানে এনসিও এ এবং দুইটা প্রজেক্ট দেওয়া আছে, 1 লক্ষ টাকা প্রজেক্টের, এর খরচ 1 লাখ, প্রজেক্ট বি এর খরচ হচ্ছে খরচও 1 লক্ষ টাকা। এই যে এ প্রজেক্টের এই যে 4টা ইনকাম দেওয়া আছে, এটা হচ্ছে ক্যাশ ইনফ্লো, বি প্রজেক্টের 4টা ক্যাশ ইনফ্লো দেওয়া আছে। দুইটা প্রজেক্টের মধ্যে একটা মানে পার্থক্য আছে, কি পার্থক্য দেখো তো, এ প্রজেক্টের এটা সিএফবিটি অথবা সিএপিটি আমি জানি না এখনো, আসছি, এটা সমান না, এক এক বছর এক এক রকম। আর বি প্রজেক্টের সিএপিটি বা সিএফবিটি গুলো সমান, তাই না? এখন এটা সিএফবিটি না সিএপিটি, এটা কিন্তু সিএপিটি, এটাও সিএপিটি, এটাও সিএপিটি। কেন? কারণ প্রশ্নে কোনো ট্যাক্স রেট নাই, খেয়াল করে দেখো প্রশ্নে কিন্তু কোনো ট্যাক্স রেট নাই, সেই জন্য এটা সিএপিটি। তাহলে এটা কিন্তু আমাদের আর এই যে আগের ম্যাথের মতো এই এত কিছু করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এই যে আগের ম্যাথে যেরকম করছিলাম, এই যে এত কিছু করার দরকার নেই, মানে আমাদের প্রশ্নে কিন্তু এই সিএপিটি দেওয়া আছে, তার মানে এর পরের থেকে কাজ করতে পারবো, ঠিক আছে? তাহলে কি করতে বলছে দেখো, রিকোয়ারমেন্ট দেখো, রিকোয়ারমেন্ট নাম্বার 1-এ বলছে হুইচ প্রজেক্ট বি অ্যাকসেপ্টেড, কোন প্রজেক্টটা আমরা অ্যাকসেপ্ট করব ইফ দে আর ইন্ডিপেন্ডেন্ট, যদি তারা ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে এই প্রজেক্ট দুইটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে কোনটাকে অ্যাকসেপ্ট করব, আর যদি ইফ হুইচ প্রজেক্ট বি অ্যাকসেপ্টেড ইফ দে আর মিউচুয়াল এক্সক্লুসিভ যদি হয়। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, আমরা একটু কথা বলে নিই। মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট আমি একটু লিখি এখানে, আমরা এপাশে লিখলাম আমরা মিউচুয়ালি
মিউচুয়ালি এক্সক্লুসিভ, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, দুইটা প্রজেক্টের মধ্যে পার্থক্য কি? দেখো, মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট ইজ অ্যাজ লাইক নর্মাল প্রজেক্ট। তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট বলা আর কিছু না বলে দেওয়া একই কথা, মনে রাখবা। মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট মানে পরস্পর বর্জনশীল প্রজেক্ট, এটা বলা অথবা কিছু না বলে দেওয়া একই কথা, এটা নর্মাল প্রজেক্ট। আর ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট যদি প্রশ্নে কখনো বলা থাকে সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে বিষয়টা। ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টের ক্ষেত্রে আমাদের অনেক ঝামেলা, মানে আমাদের কমেন্টটা চেঞ্জ হবে। কীরকম? মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট যদি হয় তাহলে এনপিভির ক্ষেত্রে আমরা কিভাবে, দেখো নর্মাল প্রজেক্টে আমরা এনপিভি যদি মনে করো মনে করো এ প্রজেক্ট, দুইটা প্রজেক্ট, এ আর একটা বি। মনে করো এ প্রজেক্টে এনপিভি আসছে মনে করো 5,000 টাকা, বি প্রজেক্টে আসছে 8,500 টাকা। এখন কোনটা অ্যাকসেপ্টেড? এনপিভি সবসময় বেশিটা, যেটা বেশি সেটা অ্যাকসেপ্ট, কমটা রিজেক্ট করে দেবো, শেষ। দুইটা প্রজেক্ট যদি হয়, এ প্রজেক্ট কম তাহলে এটাকে বাদ, বিটা বেশি প্রজেক্ট এনপিভি, বিটাকে রেখে দিব। এটা হচ্ছে নর্মাল প্রজেক্টের রুলস। তার মানে কিছু বলে দেওয়া না থাকলে এরকম সিস্টেমে কমেন্ট করবো আমরা, যেটার বেশি এনপিভি ওটাকে রাখবো, বাকিটাকে রিজেক্ট করবো, কমটাকে রিজেক্ট করবো, সহজ হিসাব। কিন্তু যদি কখনো ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টের কথা উল্লেখ করা থাকে তাহলে আমরা কি করব? আমরা মনে করো দেখো এনপিভি, মনে করো এখানেও যদি এনপিভি বেরো করি তাহলে মনে করো এ প্রজেক্টের আসছে হচ্ছে, এখানেও যদি বলি 5,000 টাকা এনপিভি, আর বি প্রজেক্টে আসছে মনে করো 8,500 টাকা। এখন কোনটা অ্যাকসেপ্ট করব? ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট যদি হয় তাহলে আমরা কোনোটাকেই রিজেক্ট করতে পারবো না, কোনোটাকেই রিজেক্ট করতে পারবো না। ততক্ষণ পর্যন্ত রিজেক্ট করতে পারবো না যতক্ষণ পর্যন্ত একটা মাইনাসে আসবে। তার মানে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টের ক্ষেত্রে যদি দুইটা প্রজেক্টই প্লাসে আসে তাহলে দুইটা প্রজেক্টকেই আমার অ্যাকসেপ্ট করতে হবে। এখন যদি মনে করো এরকম হয় যে মনে করো একটা প্রজেক্ট আসলো 5,000, আরেকটা প্রজেক্ট আসলো অনলি 125 টাকা, তাহলেও আমাকে দুইটা প্রজেক্ট অ্যাকসেপ্ট করতে হবে যদি প্রজেক্ট দুটো ইন্ডিপেন্ডেন্ট হয়। প্রশ্ন যদি বলে দেওয়া থাকে যে এই প্রজেক্ট দুটো ইন্ডিপেন্ডেন্ট, তাহলে দুইটাই অ্যাকসেপ্ট করতে হবে। এখন মাইনাস কখন আমি রিজেক্ট করতে পারবো? যদি কখনো দেখা যাচ্ছে একটা 5,000 আর একটা আসছে -526 টাকা মাইনাস, এখন তুমি রিজেক্ট করতে পারবা। তার মানে একটা প্রজেক্টকে আমি ততক্ষণ পর্যন্ত রিজেক্ট করতে পারবো না যতক্ষণ ওই প্রজেক্টটা লাভজনক থাকবে। রিজেক্ট তখনই করব যখন এই প্রজেক্টটা আমার লসে পড়বে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট হলে অবশ্যই প্লাস হলেই তোমার অ্যাকসেপ্ট করতে হবে। দুইটা যদি প্লাস প্লাস হয় দুটো অ্যাকসেপ্ট, দুটো যদি মাইনাস হয় দুটো রিজেক্ট, ঠিক আছে? আচ্ছা, এখন এটা যদি হয় পে ব্যাক পিরিয়ডের ক্ষেত্রে তখন আমরা কি করব? যদি এটা হয় পে ব্যাক পিরিয়ডের ক্ষেত্রে তখন আমরা কি করব? মনে করো পে ব্যাক পিরিয়ডের বিষয়টা একটু দেখো। পে ব্যাক পিরিয়ডের ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, পে ব্যাক পিরিয়ডের মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট যদি হয় পে ব্যাক পিরিয়ডের অ্যান্সার, মনে করো পে ব্যাক পিরিয়ড একটা অ্যান্সার আসছে 3.5 ইয়ার্স, 50 ইয়ার্স মানে 3.5 বছর, আর একটা আসছে মনে করো 4 ইয়ার্স। এখন কোনটাকে আমরা অ্যাকসেপ্ট করব? পে ব্যাক পিরিয়ড কিন্তু সবসময় কমটা অ্যাকসেপ্ট করতে হয়, সবসময় কমটা, তার মানে এটাকে অ্যাকসেপ্ট করব। কেন? কারণ যত কম সময়ে টাকা রিটার্ন আসবে সেটাই তো ভালো। তাহলে পে ব্যাক পিরিয়ড নর্মাল প্রজেক্ট বা মিউচুয়ালি প্রজেক্ট এক্সক্লুসিভ প্রজেক্ট যদি হয় তাহলে কমটা অ্যাকসেপ্ট করব। এটা কিন্তু রিজেক্ট করে দিলাম। কিন্তু এখানে খেয়াল করো, এখানে মনে করো এটা 3.5, এটা 3.5 ইয়ার্স, এটা মনে করো 4 ইয়ার্স। এখন মনে করো এই প্রজেক্টের লাইফ দেওয়া ছিল, মনে করো প্রজেক্টের লাইফ ছিল 5 বছর। তাহলে দুইটা, এখন একটা টাকা আগে আসতেছে আর একটা টাকা একটু পরে আসতেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমাদের এই প্রজেক্টে মেয়াদ হচ্ছে 5 বছর।
দুইটা প্রজেক্টেরই টাকা কিন্তু 5 বছরেরই আগে আসতেছে, তার মানে দুইটা প্রজেক্ট কিন্তু লাভজনক। চিন্তা করো 4 বছরে যদি তোমার মানে একটাই টাকাটা মানে তুমি যে টাকা ইনভেস্ট করেছো ওই টাকাটা একটা প্রজেক্ট থেকে 3.5 বছরে উঠে আসবে, আরেকটা বছরে প্রজেক্টে 4 বছরে উঠে আসবে। দুইটা প্রজেক্ট থেকেই কিন্তু আমার টাকাটা উঠে আসতেছে, তাই না? দুইটা থেকেই টাকা উঠে আসতেছে, একটা একটু সময় কম নিচ্ছে, একটা একটু বেশি নিচ্ছে, কিন্তু দুইটাই তোমার লাভজনক। এখানে আমার লাভ হবে 1.5 বছর ধরে, এখানে লাভ হবে 1 বছর ধরে, এতটুকু ডিফারেন্স, কিন্তু দুইটাই আমার প্রফিটেবল প্রতিষ্ঠান, মানে লাভজনক প্রতিষ্ঠান, দুইটা অ্যাকসেপ্ট করতে হবে। এখন তাহলে রিজেক্ট কখন করব? ধরে নাও এটা 3.5 বছর আছে, ধরে নাও এটা 3.5 বছর না দিয়ে মনে করো এটা হলো হচ্ছে তোমার 5.75 ইয়ার্স, 6-7 ইয়ার্স, তার মানে 5.67 বছরে ফিরে আসবে টাকা। তার মানে কি প্রজেক্টের লাইফই 5 বছর, ফিরবে আরো দেরিতে, মানে আমার লাভ উঠবেই না, আমার টাকা যেটা ইনভেস্ট করছি ওটা উঠতেছেই না। আমার 5 বছরে উঠলেও তো আমার জিরো, মানে লাভ লোকসান সমান হইতো, কিন্তু আমার টাকা উঠে আসবে 5.67 বছর, তার মানে প্রজেক্ট শেষ হওয়ার পরেও আমার, কিন্তু প্রজেক্ট শেষ হওয়ার পরে তোমার মেশিন তো আর ভালো থাকবে না, তার মানে এই প্রজেক্টটা লস প্রজেক্ট, তাই না? যেহেতু আমার টাকাটা 5 বছরের মধ্যেও আসতেছে না, এখন আমি এই প্রজেক্টটা রিজেক্ট করতে পারবো। ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট, তার মানে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট হলে আমি ততক্ষণ পর্যন্ত প্রজেক্টটাকে রিমুভ করতে পারবো না, রিজেক্ট করতে পারবো না, যতক্ষণ এই প্রজেক্টটা লস মানে ক্ষতিপূর্ণ মানে ক্ষতি হবে, এই প্রজেক্ট মানে ক্ষতি যতক্ষণ না হবে ততক্ষণ আমরা এটাকে রিজেক্ট করতে পারবো না। যখন দেখবো যে না এটা লাভ হচ্ছে না, তখন আমরা এটাকে রিজেক্ট করতে পারবো। ওকে, সো এখন এখানে তোমরা এখানে দেখো লেখা আছে, হ্যাঁ, কখন কোন প্রজেক্ট অ্যাকসেপ্ট করবে এটা লেখা আছে, এই যে তোমরা একটু নিজেরা এটা করে ফেলো, যে পে ব্যাক পিরিয়ড, এনপিভি, আই সব এখানে লেখা আছে। আচ্ছা, এখন এই ম্যাথে একটু খেয়াল করে দেখো, এখানে আমার রিকোয়ারমেন্টে কি বলছে, হুইচ প্রজেক্ট বি অ্যাকসেপ্টেড, যদি এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে কমেন্ট করতে বলছে, আর যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে কমেন্ট করতে। এখন আমরা কি দিয়ে কমেন্ট করবো সেটা কি বলছে, কি দিয়ে কমেন্ট করব, আমরা কি এনপিভি দিয়ে কমেন্ট করব, না আইআরআর দিয়ে করব, নাকি পে ব্যাক পিরিয়ড, কিছুই কিন্তু বলে নাই। তাহলে মনে রাখবা, চোখ বন্ধ করে এটা একটু মুখস্থ করে রাখবা, তোমার প্রশ্নে যদি কিছু না বলে কমেন্ট করতে বলে, প্রশ্নে কিছু না বলে যদি কমেন্ট করতে বলে, তাহলে আমরা এনপিভি দিয়ে কমেন্ট করব। এনপিভি কে বলা হয় আইডিয়াল টেকনিক ফর ক্যাপিটাল বাজেটিং। তাহলে কিছু যদি না বলে দেয় তাহলে আমরা এনপিভি দিয়ে কমেন্ট করব। যেহেতু এখানে কিছুই বলা নেই, তার মানে আমরা দুইটা প্রজেক্টের এনপিভি বেরো করব, বেরো করে যে প্রজেক্টে আমরা অ্যাকর্ডিং টু কমেন্ট সিস্টেম আমরা কমেন্ট করে একটাকে বাদ দিব, একটাকে রেখে দিব। যদি এই দুইটা প্রজেক্টের এনপিভি বেরো করে যদি প্রজেক্ট দুটা ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে কোনটা অ্যাকসেপ্ট করব, দুইটা প্লাস আসলে দুইটা অ্যাকসেপ্ট করবো, ইন্ডিপেন্ডেন্ট তো দেখাই আসলাম। আর মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে যেটা বেশি ওটা অ্যাকসেপ্ট করব, কমটা রিজেক্ট করব। তো এটা নিজেরা করে ফেলবা, হ্যাঁ, আশা করি পারবা। এই যে প্রশ্ন কিছু না বলে দিলে কমেন্ট করে সরাসরি সবসময় এনপিভি দিয়ে কমেন্ট করবো, এটা আমি লিখে দিয়েছি ওখানে। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ দেখবো এবার, 8 নম্বর ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটা একটা বোর্ড কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো সহজ ম্যাথ এগুলো, এগুলো তোমরা নিজেরাই পারবা করতে। ওয়াই ম্যানুফ্যাকচারিং লিমিটেড ইজ এক্সামিন দ্য প্রফিটেবিলিটি অফ ইনভেস্টিং ইন এ প্রজেক্ট। ইনভেস্টমেন্ট হচ্ছে 12,70,000। আচ্ছা, এটা হচ্ছে ইনভেস্টমেন্টের টাকা, 12,70,000 টাকা, এই যে 12,70,000 টাকা ইনভেস্টমেন্ট। তার মানে এটা এনসিও, এটা এনসিও, কিন্তু এনসিও আমরা পেয়ে গেলাম, যেটা ইনভেস্ট করবে সেটা তো এনসিও চোখ বন্ধ করে। রেসিডুয়াল ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ লাইফ, রেসিডুয়াল ভ্যালু মানে ভগ্নাবশেষ মূল্য, তার মানে এই মেশিনটা মানে এই যে প্রজেক্টটা তুমি শুরু করবা 12,70,000 টাকা যদি ইনভেস্ট করো, এই মেশিনের প্রজেক্ট লাইফ, এই যে দেখো 20 বছর এটা লাইফ, তার মানে 20 বছর শেষে যখন এই প্রজেক্টটা বন্ধ হয়ে যাবে, তার মানে এই প্রজেক্টটা স্টপ হয়ে গেল, দ্যাট মিনস আমার মেশিনটা নষ্ট হয়ে গেছে ধরে নাও, ওই মেশিনটা তুমি বাজারে নষ্ট মেশিন হিসেবে বিক্রি করতে পারবা রেসিডুয়াল ভ্যালু 70,000 টাকায়। তার মানে আমরা যেটাকে বলি না, আমরা ভাঙড়ি বলি না, ভাঙ্গারি মাল, গ্রামের ভাষায় ভাঙ্গারি মাল, নষ্ট মাল বিক্রি করে দিই। তো মনে করো এরকম 20 বছর পরে এই মেশিনটা ভাঙ্গারি হয়ে যাবে, ওটাকে তুমি 70,000 টাকায় নষ্ট হিসেবে তুমি বাজারে বিক্রি করে দিতে পারবা, এটাকে বলা হয় রেসিডুয়াল ভ্যালু। এটাকে কখনো প্রশ্নে স্যালভেজ ভ্যালু নামে থাকে, স্যালভেজ ভ্যালু মানে ভগ্নাবশেষ মূল্য, রেসিডুয়াল ভ্যালু নামেও থাকতে পারে, স্ক্র্যাপ ভ্যালু নামেও থাকতে পারে, তিনটা নামে থাকে, স্ক্র্যাপ, স্যালভেজ, রেসিডুয়াল। ওকে, তাহলে এখানে আমার 70,000 টাকা রেসিডুয়াল ভ্যালু। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যানুয়াল প্রফিট অফ দ্য প্রজেক্ট বিফোর ট্যাক্স বলা আছে। এই প্রজেক্টে প্রফিট হচ্ছে 1,80,000 টাকা, তার মানে প্রতি বছর 1,80,000, কিন্তু
প্রতি বছর 1,80,000 টাকা। এখন এই বিফোর ট্যাক্স বলছে, এখন ট্যাক্স রেট 50%, এখন এটা সিএফবিটি না সিএফএটি? ট্যাক্স রেট দেখে আমরা মনে হচ্ছে সিএফবিটি, হ্যাঁ সহজভাবে মনে হয় না, কিন্তু এখানে একটু ঝামেলা আছে। দেখো এই বিফোর ট্যাক্স মানে একটু যদি আমরা আগের ম্যাথটা দেখি, এই যে দেখো এই ম্যাথটা একটু খেয়াল করো, এই বিফোর ট্যাক্সের জন্য এখানে কিন্তু একটু ঝামেলায় পড়া লাগবে আমার। এই ম্যাথটা যদি তোমরা একটু ভালো করে না বুঝো তাহলে কিন্তু অনেকেই ভুল করতে পারে। সেটা কি, আমার প্রশ্নে যদি শুধু ট্যাক্স রেট দেওয়া থাকে, এই যে শুধু ট্যাক্স রেট বলা থাকে, শুধু ট্যাক্স রেট বলা আছে ট্যাক্স 40%, আর ক্যাশ ইনফ্লো বলা আছে 50,000 টাকা, কিন্তু বিফোর ট্যাক্স আফটার ট্যাক্স কিন্তু কিছু বলা নেই। তার মানে এটাকে আমরা সিএফবিটি ধরে ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্টমেন্ট করে আমরা সিএফএটি বেরো করেছি। কিন্তু আমার এই ম্যাথটাতে, আমার প্রশ্নে কিন্তু এই ম্যাথটাতে বিফোর ট্যাক্স বলছে। এখন এই বিফোর ট্যাক্স মানে কি? বিফোর ট্যাক্স মানে হচ্ছে তোমার প্রশ্নে সিএফবিটি দেওয়া নাই, এটা দেওয়া না। বিফোর ট্যাক্স মানে দেওয়া হচ্ছে এই আর্নিং আফটার, সরি এই যে এটা দেওয়া আছে আর্নিং বিফোর ট্যাক্স। কেন আর্নিং বিফোর ট্যাক্স দেওয়া? দেখবা কেন, আমি তোমাদের আরো একটু দেখাই, ম্যাথ দেখলে বুঝতে পারবো। কই যেন, ও সরি এখানে না। আচ্ছা একটু তোমরা এখান থেকে নোট নাও, একটু নোট নাও কি বলা আছে, প্রফিট বিফোর ট্যাক্স, তাই না? আমি তাহলে এটাকে বলতে পারি প্রফিট বিফোর ট্যাক্স। আমি একটু আর একটু জোর করে দিলাম, নিট কথাটা অ্যাড করে দিলাম, নিট প্রফিট বিফোর ট্যাক্স। সবাই একটু দেখো, প্রফিট বা নিট প্রফিট বিফোর ট্যাক্স, একটু ফিরে যাই আমরা। নিট প্রফিট বিফোর ট্যাক্স কথাটা মনে রাখবা, নিট প্রফিট বিফোর ট্যাক্স, নিট প্রফিট বিফোর ট্যাক্স। একটু দেখো, এই যে দেখো তো নিট প্রফিট বা প্রফিট বিফোর ট্যাক্স কোনটা, একটু খেয়াল করো, তাকাও ওইদিকে, ইবিটি অবলিক এনপিবিটি, খেয়াল করো তো, ইবিটি। সবাই একটু কমেন্ট করবা, এই জায়গাটা একটু রিপ্লাই করবা সবাই প্লিজ, ইবিটি অথবা নিট প্রফিট বিফোর ট্যাক্স এনপিবিটি। তার মানে আমাদের এই প্রশ্নে কি দেওয়া আছে, আমাদের 8 নাম্বার প্রশ্নে কি দেওয়া, ইবিটি দেওয়া অথবা নিট প্রফিট বিফোর ট্যাক্স যেটাকে বলি আমরা ওইটা দেওয়া। সবাই এটুকু বুঝছো কিনা, সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করবা প্লিজ, এটা কি বুঝছো কিনা যে আমাদের প্রশ্নে নিট প্রফিট বিফোর ট্যাক্স দেওয়া আছে? আমিনা, অমি, ফারিয়া, ফাইজা, বুঝছো কিনা যে আমাদের প্রশ্নে নিট প্রফিট বিফোর ট্যাক্স দেওয়া আছে আমাদের প্রশ্নে, মানে ইবিটি এর মান দেওয়া আছে এই যে এই ম্যাথে, এই যে ইবিটি এর মান দেওয়া। সবাই ক্লিয়ার? এই দেখো নিট প্রফিট বিফোর ট্যাক্স 1,80,000, মানে 1,80,000। এখন আমাদের লাগবে কি, আমাদের তো লাগবে সিএফএটি। আর্নিং বিফোর ট্যাক্স থেকে আমরা কিভাবে ট্যাক্স বের করি, সিএফএটি কিভাবে বের করি, ইবিটি থেকে, এই যে ইবিটি থেকে আমরা ট্যাক্স বাদ দেই আর সিএফএটি ট্যাক্স বাদ দেই আর ডেপ্রিসিয়েশন যোগ করি, তাই না? ট্যাক্স বাদ দিয়ে হচ্ছে ইএটি পাই, তার সাথে ডেপ্রিসিয়েশন যোগ করে সিএফএটি পাই। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ এনপিবিটি। ওকে, তাহলে আমরা এই যে দেখো এখানে আমরা কিভাবে করছি, এই যে দেখো প্রফিট বিফোর ট্যাক্স, এই যে দেখো ইবিটি লিখে দিচ্ছি আমি, ইবিটি 1,80,000 টাকা, সেখান থেকে ট্যাক্স বাদ দিব, 1,80,000 উপরে 50% প্রশ্নে ট্যাক্স দেওয়া আছে, তাহলে 90,000 টাকা ট্যাক্স, তাহলে ইএটি 90,000 টাকা। এখান থেকে ডেপ্রিসিয়েশন যোগ করবো এটার সাথে, ডেপ্রিসিয়েশন আমাদের এখানে বেরো করা নেই, ডেপ্রিসিয়েশনটা তোমাদের বেরো করে নিতে হবে। হ্যাঁ, ডেপ্রিসিয়েশনটা আমি এখানে বেরো করে দিচ্ছি, ডেপ্রিসিয়েশন সমান সমান কত হবে, কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ। তাহলে কস্ট কত টাকা, কস্ট হচ্ছে 12,70,000 টাকা, মাইনাস স্যালভেজ ভ্যালু কত, 70,000 টাকা ছিল স্যালভেজ ভ্যালু, ডিভাইডেড বাই লাইফ হচ্ছে 20 বছর। তাহলে 12,70,000 থেকে 12,70,000 বাদ দিলে থাকে 12,20,000 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 60,000। তাহলে স্যালভেজ ডেপ্রিসিয়েশনটা বের করে নিবা, অবশ্যই টেবিল করার আগে অথবা পরে ডেপ্রিসিয়েশনটা বের করে নিবা। তাহলে হচ্ছে 60,000 টাকা ডেপ্রিসিয়েশন যোগ করে 1,50,000 টাকা সিএফএটি পাইলাম আমরা। তাহলে এনসিও হচ্ছে 12,70,000 আর সিএফএটি হচ্ছে 1,50,000, এই যে 90,000 আর 60,000। পে ব্যাক পিরিয়ড সূত্র আছে এনসিও ডিভাইডেড বাই এনসিবি, এনসিবি মানে সিএফএটি, এটাই হচ্ছে অ্যানুয়াল সিএফএটি কিন্তু, হ্যাঁ অ্যানুয়াল সিএফএটি কত, এই যে 1,50,000, যে 12,70,000-কে 1,50,000 ভাগ দিয়ে 8.47 হচ্ছে পে ব্যাক পিরিয়ড। পরে আসি, এই যে দেখো টেবিল ফর প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ আমাদের এনপিবি বের করতে হবে নাকি, এই যে এনপিবি,
এনপিভি সূত্র কি টিপিভি মাইনাস এনসিও টোটাল প্রেজেন্ট ভ্যালু। এনসিও তো প্রশ্নে আছে, টোটাল প্রেজেন্ট ভ্যালু আমরা বেরো করবো কিভাবে, এই যে 1 থেকে 20 বছর। এখানে একটু ঝামেলা আছে, সবাই খেয়াল করো। এখানে 1 থেকে 20 বছর দেখো আগে, 1 থেকে 20 বছর, 1 থেকে 20 বছরে এই যে 1.5 লাখ টাকা, তাই না? সিএপিটি তো 1.5 লাখ, সিএপিটির সাথে পিভি ফ্যাক্টর গুণ করবে যে 10%, এটা তো আমরা একটু আগে শিখে আসছি, দুইটা ম্যাথে শিখছি। সো ইয়ার সিএপিটি পিভি ফ্যাক্টর, এর আগের ম্যাথে অবশ্য বড় টেবিলে শিখছি, কারণ ওখানে সিএফবিটি আগে বেরো করছি, সিএফবিটি থেকে সিএপিটি বেরো করছি, তারপরে আমরা এখানে গেছি। আচ্ছা, পিভি ফ্যাক্টর এই 8.513 কোথা থেকে আসলো, এই যে পিভি ফ্যাক্টর সমান যেহেতু সিএপিটি, এই সূত্রে অ্যাপ্লাই করা হয়েছে 1 - 1 কে, আই দিয়ে আমরা আই দিয়ে করে একই কথা, হোল টু দি পাওয়ার n। এখানে কে এর মান বা আই এর মান হচ্ছে 10%, 0.10, এন এর মান কিন্তু এখানে 20 বছর, এটা 8.5136। ওকে, এটা দেখাতেও লাগে, না দেখালেও হবে, সমস্যা নেই। তাহলে দেখো এই যে 8.5136, তাহলে 12,77,040 টাকা, 12,77,040 টাকা। এখন বিষয় হচ্ছে দ্বিতীয় লাইনটা, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কার, এই 1.5 লাখ টাকার প্রেজেন্ট ভ্যালু। এই যে 20 বছরে যে 70,000 টাকা দিয়ে, এটা কি? তোমাদের একটা কথা মনে করে দেখো তো, আমি প্রথম বা দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে এটা বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা, মনে থাকলে একটু লিখবা ইয়েস যে স্যার মনে আছে। তোমাদের একটা কথা বলেছিলাম, মনে করে দেখো যে আমাদের প্রশ্নে যদি স্যালভেজ ভ্যালু বা ওয়ার্কিং ক্যাপিটালের টাকা দেয়া থাকে, তাহলে ওই টাকাটা শেষ বছরের সিএপিটির সাথে যোগ হবে, মনে আছে? আচ্ছা আমি একটু যাই তাহলে, হ্যাঁ একটু প্রথম দিকে, যেহেতু তোমাদের অনেকেই মনে থাকার কথা, না থাকো, এই যে দেখো এখানে লিখছিলাম, প্রশ্ন যদি স্যালভেজ ভ্যালু বা ওয়ার্কিং ক্যাপিটালের টাকা, এই যে স্যালভেজ ভ্যালু বা ওয়ার্কিং ক্যাপিটালের টাকা দেওয়া থাকে, তাহলে উক্ত স্যালভেজ ভ্যালু বা ওয়ার্কিং ক্যাপিটালের টাকা শেষ বছরের সাথে যোগ করে দিতে হবে। এবং দেখো আমরা একটা ম্যাথও করছিলাম এরকম, এই যে দেখো, দেখছো এই যে স্যালভেজ ভ্যালু ছিল 20,000 টাকা, শেষ বছরে এই যে স্যালভেজ ভ্যালু এই যোগ করে দিয়েছিলাম, তাই না? এখন এই ম্যাথে যদি আসি, এই যে এই ম্যাথে আমাদের স্যালভেজ ভ্যালু আছে না, কত টাকা, 70,000 টাকা স্যালভেজ ভ্যালু আছে আমাদের এই ম্যাথে, 70,000 টাকা স্যালভেজ ভ্যালু। এখন 70,000 টাকা যে স্যালভেজ ভ্যালু, এটা আমরা কি করব, তাহলে শেষ বছরের সিএপিটির সাথে যোগ করতে হবে। আচ্ছা এখন এখানে শেষ বছরের সিএপিটি কত টাকা, শেষ বছরের সিএপিটি কত, শেষ বছরের সিএপিটি, আমার তো সিএপিটি একটাই, এই যে 1,50,000, এটা কি প্রথম বছর আর শেষ বছর আছে, প্রতি বছরই তো একই, ভালো করে বোঝো। এখানে একটু ঝামেলাটা কোথায়, আমাদের যদি সিএপিটি গুলো এক এক বছর এক এক রকম হইতো, তাহলে কিন্তু শেষ বছরে আমি শেষ বছরের টাকার সাথে যোগ করে দিতাম, পঞ্চম বছরের টাকা যেটা সিএপিটি ওটার সাথে যোগ করতাম। কিন্তু এখানে তুমি যে 1.5 লাখ টাকা সিএপিটি, এটার সাথে কি এই 70,000 যোগ করতে পারবা না? কেন পারবো না? কারণ যদি তুমি 70,000 এই 1.5 লাখের সাথে যোগ করে দাও, তাহলে তো প্রতি বছর সিএপিটি বেড়ে গেল, কারণ এই 1.5 লাখ তো শেষ বছরের না, শুধু এই 1.5 লাখ টাকা তো প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, প্রতি বছরের সিএপিটি 1.5 লাখ টাকা। তার মানে এই 1.5 লাখ টাকার সাথে তো আমি 70,000 তো যোগ করতে পারি না, কারণ আমার 70,000 তো একটা শেষ বছরে, মানে স্যালভেজ ভ্যালু। তাহলে এটা এখন কি করব, এটাকে আমরা এখন, হ্যাঁ এটাকে আমরা এখন শেষ বছরে, এই যে দেখো আলাদাভাবে দেখাইছি এটাকে, যদি আমার এটা আলাদাভাবে মানে সমান না হয়তো সিএপিটি গুলো, আগের ম্যাথের মতো অসমান হইতো, মানে প্রথম দিকে যে ম্যাথ করছে, তাহলে শেষ বছরের সাথে যোগ করে দিতাম। তাহলে এই যে মানে এই শেষ বছরে আমাদের সিএপিটির সাথে যে আরবি বা রেসিডুয়াল ভ্যালু বা স্যালভেজ ভ্যালু, এখন এই স্যালভেজ ভ্যালু কেন এখানে আসে জানো? কারণ স্যালভেজ ভ্যালু যেমন এটা, যেমন আমার একটা ইনকাম, এই 1.5 লাখ টাকা আমার প্রতি বছর ইনকাম না, তো রেসিডুয়াল ভ্যালুটা কি, এটাও আমার ইনকাম না, এই জন্য এটা এখানে আসছে রেসিডুয়াল ভ্যালুটা 70,000 টাকা, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আমাদের রেসিডুয়াল ভ্যালু 70,000 টাকা। তাহলে এখন তাহলে এখানেও আমার পিভি ফ্যাক্টর আসবে, এটাও তো আমার একটা ইনকাম, তো এখানে আমার পিভি ফ্যাক্টর আসবে, যে এটা কত পার্সেন্ট, 10%। এখন এই পিভি ফ্যাক্টরটা সূত্র কিন্তু আর এটা হবে না, এই সূত্র কিন্তু এখানে আর হবে না পিভি ফ্যাক্টরের, কোনটা হবে, এই যে এটা হবে। কারণ কি, কারণ আমার এই পিভি ফ্যাক্টর তো আলাদা, সরি এটা এই সিএপিটি তো আলাদা, মানে আনইকুয়াল হয়ে গেছে না, এখন এটা তো ইকুয়াল ছিল, এই 20 বছরের যে 1.5 লাখ এটা তো ইকুয়াল ছিল, সব বছরের সমান, কিন্তু এই যে লাস্ট বছরে যে 70,000 এটা কিন্তু এখন আর ইকুয়াল নেই, এটা কিন্তু আনইকুয়াল হয়ে গেছে। তাই এটা সূত্র হবে হচ্ছে যে 1/1 + i হোল টু দি পাওয়ার n, এই সূত্র 1/i এর মান 10%, n এর মান এখানে 20 বছর, যেহেতু 20তম বছরের এই 20,
0.1486, তাহলে এই যে 10,402 টাকা। এই টোটাল মিলে আমার এনপিভি কত হইল? 12,87,442। তাহলে আমাদের এই যে এনপিভি কত হবে? টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও 17,000, 12,87,000 থেকে 12,70,000 মাইনাস গেলে 17,442 টাকা। তার মানে প্রজেক্টটা কিন্তু অ্যাকসেপ্ট করা যেতে পারে, কারণ প্লাস আসছে এনপিভি। আচ্ছা, আরেকটা রিকোয়ারমেন্ট কি ছিল জন্য? পে ব্যাক পিরিয়ড হয়েছে ARR, এভারেজ রেট অফ রিটার্ন। এভারেজ রেট অফ রিটার্নের সূত্র আমরা অনেক আগেই করছিলাম। এভারেজ রেট অফ রিটার্ন সূত্র হচ্ছে এভারেজ ইএটি ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট। এভারেজ ইএটি ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট। এভারেজ ইএটি কত এখানে? এভারেজ ইএটি হচ্ছে এই যে কত টাকা এভারেজ ইএটি? এই যে এভারেজ ইএটি 90,000 টাকা। এই যে ইএটি, এটাই কিন্তু আমার এভারেজ, কারণ 1 থেকে 20 প্রতি বছরই কিন্তু 90,000, তার মানে এটাই আমার এভারেজ ইএটি। তো এভারেজ ইএটি 90,000 টাকা, 90,000, এই যে উপরে 90,000। আর এভারেজ ইনভেস্টমেন্টের একটা সূত্র আছে, মনে আছে? কস্ট প্লাস স্যালভেজ ভ্যালু বা আরভি, রেসিডুয়াল ভ্যালু, এখানে স্যালভেজ ভ্যালু নামে আছে, ডিভাইডেড বাই 2 প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। এটা হচ্ছে এভারেজ ইনভেস্টমেন্টের সূত্র। আমরা দ্বিতীয় ক্লাসে এটা শিখছিলাম, দ্বিতীয় বা তৃতীয় ক্লাসে, দ্বিতীয় ক্লাসে মেবি। তাহলে এভারেজ ইনভেস্টমেন্ট হচ্ছে, তাহলে কস্ট 12,70,000, স্যালভেজ ভ্যালু 70, ডিভাইড বাই 2 হচ্ছে সূত্র 2। এই 2টা কিন্তু সূত্র, এটা কখনোই চেঞ্জ হবে না, এটা সবসময় সেম থাকে। 12,70,000 প্লাস 70 ডিভাইড বাই 2 প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল, প্রশ্নে কোনো কিছু নাই ওয়ার্কিং ক্যাপিটাল নামে, এই জন্য 6,70,000 টাকা হচ্ছে আমাদের এভারেজ ইনভেস্টমেন্ট নাই। আচ্ছা, তাহলে কত হচ্ছে? এই যে 90,000 ডিভাইড বাই 6,70,000, 13.43। আচ্ছা, এখানে একটা মজার বিষয় দেখো, সেটা হচ্ছে আমাদের প্রশ্নে কিন্তু কোথাও ডিসকাউন্ট রেট ছিল না। দেখছো, আমাদের প্রশ্নে কিন্তু কোথাও ডিসকাউন্ট রেট অর্থাৎ পিভি ফ্যাক্টরের যে মানটা আমরা ধরছি, পিভি ফ্যাক্টরের যে মানটা ধরছি আমরা এখানে, কই যে এই যে পিভি ফ্যাক্টর 10%, এটা কিন্তু আমার কোথাও নাই, প্রশ্নে আছে দেখো, কোথাও কিন্তু পিভি ফ্যাক্টর নাই, কোথাও পিভি ফ্যাক্টর কিন্তু উল্লেখ নাই, ট্যাক্স রেট আছে শুধু। এই জন্য একদম লাস্টে দেখো লিখে দিছে আলোচ্য অঙ্কে কোনো ডিসকাউন্ট রেট নাই, তাই ডিসকাউন্ট রেট 10% ধরে করা হলো। ডিসকাউন্ট রেট 10% ধরে করছি আমরা এখানে, এটা একটা নোট দিয়ে দিয়েছি আমরা, ঠিক আছে? সো এখানে তুমি 10 না ধরে 12 ধরতে পারো, তোমার ইচ্ছা, 15 ধরতে পারো, তোমার ইচ্ছা, এখানে আমরা 10 ধরে করছি আমরা। সো আমরা মোটামুটি ম্যাথ শেষ করছি। এরপরে যে ম্যাথগুলো আছে এগুলো তোমরা নিজেরাই করতে পারবা। তোমাদের কাছে যদি পিডিএফ থাকে, পিডিএফ থাকলে তো ভালো, নাহলে কালেক্ট করে নিবা, পিডিএফ থেকে সবগুলো ম্যাথ তোমরা কমপ্লিট করে ফেলবা, কারণ আমাদের রুলস এর বাইরে আর কোনো রুলস নাই, আমাদের এর বাইরে আর কোনো রুলস নাই, এখন সত্যি কথা, এর বাইরে কোনো রুলস নাই, সব রুলস আমরা কমপ্লিট করছি। সো ক্যাপিটাল বাজেটিং, এটা কিন্তু অনেকেই হয়তো মনে করতে পারো যে ভাইয়া এই ক্লাসগুলো করলে, এই ক্লাসে আমরা যে 7-8টা ম্যাথ করছি না, তুমি যদি প্র্যাকটিস করতে যেয়ে দেখো, তুমি 99% ম্যাথ তুমি পারবা এরপরে, বা 99, আমি ধরলাম আর একটু কম, 95 বা 96% বইয়ের দেখো পারবা। টুকটাক 2-1টা ম্যাথ হয়তো তুমি পারবা না, সেই ম্যাথগুলো তুমি স্কিপ করলেও সমস্যা নেই, কারণ তুমি যা করেছো এখান থেকে তুমি পরীক্ষায় ম্যাথ পাবা ইনশাআল্লাহ, গ্যারান্টি, এখান থেকেই ম্যাথ পাবা। পে ব্যাক পিরিয়ড তুমি দেখো, আমি বলে রাখলাম, লিখে রাখো নোট, যে কোনো ডিপার্টমেন্টে গ্যারান্টেড পে ব্যাক পিরিয়ড, ARR, NPV, IRR আসবেই। হ্যাঁ, পে ব্যাক পিরিয়ড, NPV, ARR, ROI, যে কোনো ডিপার্টমেন্টে, ফার্স্ট ইয়ার নাহলে সেকেন্ড ইয়ার নাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে, যে কোনো ডিপার্টমেন্টে গ্যারান্টি দিয়ে বলছি, তুমি লিখে রাখো, আসবে ফাইনাল পরীক্ষায় এই রিকোয়ারমেন্টগুলোর মধ্যে। পে ব্যাক পিরিয়ড, আবারও বলছি, PBP, ARR, ROI, NPV আর IRR, এই 5টা রিকোয়ারমেন্ট খুব ভালো করে করবা, ইনশাআল্লাহ এখান থেকে ম্যাথ পাবা। ওকে, সো আমরা 4টা ক্লাসে শেষ করলাম। এগুলো যদিও ফ্রি ক্লাস ছিল এগুলো, আমি কিন্তু ফ্রি ক্লাসে অনেক শেষ করে দিয়েছি চ্যাপ্টারটা, এরকম না যে কোথাও বাদ দিছি, আমি সবই করাইছি এখানে। সো আশা করি তোমাদের কাছে ক্লাস ক্লিয়ার হয়েছে। তোমরা একটু কমেন্ট করবা যে ক্লাস বুঝেছো কিনা, সবাই একটু কমেন্ট করবা প্লিজ। হ্যাঁ, তোমরা নোট দিয়ে দিবা, নাফিয়া ইসলাম মুন, হ্যাঁ নোট দিয়ে দিবা, যেহেতু নাই আমাদের এখানে পিভি ফ্যাক্টরের কোনো মান নাই, সো নোট দিয়ে দিব, অবশ্যই নোটটা দিবা। ম্যাথটা বুঝেছো কিনা, আজকে ক্লাস ক্লিয়ার হয়েছে কিনা, সবাই একটু কমেন্ট করবা। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমরা ফাইন্যান্সের নতুন কোনো চ্যাপ্টার আবার শুরু করব খুব দ্রুতই ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি আমরা শুরু করব। তো আজকের মতো আমরা ক্লাস থেকে বিদায় নিচ্ছি।
ইনশাআল্লাহ আগামী ক্লাসে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে আবার আসবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।